হ্যাঁ, ভ্যাকেশন থেকে তো আর এখন হলে ফেরার কোনো চান্স নাই। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে যেটা কোথায় ছিলাম, আর্থকুয়েক লোডে, তাই না? হ্যাঁ, ওইটা একটু তোমরা সবাই বের করো তো। ক্লাস নোটটা আমি একটু শেয়ার দিই। তাহলে লাস্ট ক্লাসে আমরা মনে হয় যে তোমাদের মিড টার্ম ভ্যাকেশনের আগে যেটা আলোচনা করছিলাম যে আর্থকুয়েক সম্বন্ধে, আমাদের বিভিন্ন আর্থকুয়েক কেন হয়, তাই না, ভূমিকম্পের বিভিন্ন বিষয় আসা এগুলা, প্লাস হোয়াট ইজ এপিসেন্টার, তারপরে টেকটনিক আমরা একটু রিভিউ করছি। টেকটনিক প্লেট বাউন্ডারি আমরা বললাম যে আর্থ ক্রাস্টটা একটা আর্থ ক্রাস্ট না, এটা ফুটবলের মতো মনে হতে পারে যে এটা একটা শেল, কিন্তু না, শেলগুলা যেটাকে আমরা আর্থ ক্রাস্ট বলতেছি, এটা হচ্ছে রক লেয়ার, তাই না, যেটার ডেপথ হচ্ছে কয়েক কিলোমিটার। তো সেটা ডিভাইডেড। হ্যাঁ, এটা মানে তোমার যেটা আমরা মনে করি যে আমাদের কন্টিনেন্টাল যে ডিভিশন, সেটা ঠিক না, এটা আমরা টেকটনিক প্লেট বলছি, অর্থাৎ এটা তার নিজস্ব একটা ভাবে এটা এক একটা, যেটা প্যাসিফিক প্লেট বা ইউরেশিয়ান প্লেট, নর্থ আমেরিকান প্লেট, এভাবে আলাদা আলাদা করে প্লেটগুলো ভাগ করা আছে। এবং এই প্লেটগুলো আমরা বললাম, এগুলো হচ্ছে আমরা বলতেছি যে কন্টিনেন্টাল টেকটনিক প্লেট বলি আমরা। হুম সেই প্লেটগুলোকে প্লেট বাউন্ডারিজ গুলাতেই মেনলি আর্থকুয়েক গুলো হয়। কেন হয়? প্লেটগুলো আইদার একটা থেকে একটা সরে যাচ্ছে, যেটাকে আমরা হচ্ছে ডাইভার্জেন্স, অথবা একটার ভিতরে ঢুকে যাচ্ছে, যেটাকে আমরা কনভার্জেন্স। এবং এই প্লেটগুলো কেন মুভ করে সেটাও আমরা বলছিলাম। আমরা একটা এক্সাম্পল দিচ্ছিলাম যে মানে একটা পাতিলে বা হাঁড়িতে যে পানি গরম করি, হ্যাঁ, উপরে ঠান্ডা পানিটা, নিচের ঠান্ডা পানিটা উপরে চলে, সরি, নিচের গরম পানিটা উপরে চলে আসে, উপরে ঠান্ডা পানিটা নিচে চলে আসে, এই ধরনের একটা কনভেকশন বা একটা সার্কুলার মোশনের তৈরি হয়। তা পৃথিবীর ভিতরে অনেক উত্তপ্ত, তাই না? আমরা যত কোরের দিকে যাব, সেটা টেম্পারেচার কয়েক হাজার ডিগ্রি সেন্টিগ্রেড, আর একদম সারফেসে যে এটা অনেক কুল। তো এই যে ডিফারেন্সের কারণেই এই প্লেটগুলো মুভ করতে থাকে এবং একটা থেকে আরেকটা সরে যাচ্ছে, অথবা একটার মধ্যে ঢুকে যাচ্ছে। আর এর ফলে কি হচ্ছে, যে প্লেটগুলো যখন একটা থেকে আরেকটার ভিতরে ঢুকে যায়, তখন সবসময় যে স্মুথলি ঢুকে যাচ্ছে তা না। হ্যাঁ, এটা অনেক সময় বাধার সৃষ্টি হয়। হ্যাঁ, রকের সারফেসটা তো আর স্মুথ না, প্লাস এটা রকের ডেপথ বললাম যে কয়েক কিলোমিটার, তাহলে বুঝতেই পারতেছো। হ্যাঁ, সেইখানে একটা যখন আরেকটার মধ্যে ঢুকে যায়, হিউজ পরিমাণে একটা এনার্জি ওখানে স্টোর হয়। হ্যাঁ, মুভমেন্টের স্টোর হওয়ার ফলে হঠাৎ করে দেখা যায় যে সেই যে কারণে মুভমেন্টটা বাধাগ্রস্ত হচ্ছিল, সেটা সেটা সরে গেল, বা তোমার ওভারকাম করলো। যেমন আমরা এক্সাম্পল দিচ্ছিলাম যে তুমি একটা বাইকে যাচ্ছ, হঠাৎ করে একটা স্পিড ব্রেকার বা একটা বাধার সম্মুখীন, একটা উঁচা জায়গা, ঠিক না? তাহলে তোমার সেখানে কি করতে হবে? যদি বাইক নিয়ে উঠতে না পারো, তাহলে কি হবে? তোমাকে বাইকের যে এক্সেলেটর বাড়াইতে হবে বা এনার্জিটা বাড়াইতে হবে, তাই না? তো একসময় দেখা যাবে তুমি উপরে উঠবা, কিন্তু যখন ওই বাধা থেকে নিচে পড়ে যাবে, তখন একটা জার্কিং এর সৃষ্টি হবে তোমার বডিতে বা তোমার বাইকে। ঠিক সেম থিংস হ্যাপেন্স ফর দ্যাট অ্যাট দ্য টাইম অফ আর্থকুয়েক। যে যখন এই বাধাটা অতিক্রম করে, তখন হিউজ একটা এনার্জি রিলিজ হয়, সেটাকে আমরা বলতেছি আর্থকুয়েক। এবং সেটা সবসময় হচ্ছে, হ্যাঁ, যখন যেগুলো লেস মাইনর, এগুলো হয়তো বা আমরা ফিল করি না। যেগুলো মেজর আর্থকুয়েক, স্ট্রং আর্থকুয়েক, সেটা আমরা একটা রিক্টার স্কেলে দেখলাম যে এটার একটা ক্যালিব্রেশন করি আমরা, কোনটাকে মেজর বলবো, কোনটাকে স্ট্রং বলবো। দ্য গ্রেট আর্থকুয়েক, সেগুলা আট বা আটের উপরে হইলে আমরা এটাকে গ্রেট বলি। হ্যাঁ, তা দেখবা যে আর্থকুয়েক গুলো যখন মেনশন করা হয়, সেটাকে এইভাবে মেজর, গ্রেট, এভাবে নাম দেয়, স্ট্রং, মেজর, গ্রেট। নর্মালি এই তিনটাই আমরা আলোচনা করি, তাই না? স্ট্রং আর্থকুয়েক হয়েছে, বা মেজর আর্থকুয়েক, বা গ্রেট আর্থকুয়েক। তো এখন আর্থকুয়েকের সময় যে হিউজ এনার্জি রিলিজ হয়, এই এনার্জিটা কি হবে? আমরা এটাও এক্সাম্পল দিলাম যে এটা একটা ভাইব্রেটরি এনার্জি, তাই না? একটা ভাইব্রেশনের মতো একটা ওয়েভ এনার্জি, যেটা আমাদের মাটির নিচ দিয়ে এটা চলে যাচ্ছে। তো মাটির নিচ দিয়ে যখন এটা চলে যায়, তো সেটা হচ্ছে যে তোমার সেটা কি মাটির উপরে যখন কোনো জিনিস, যে সবই স্থির আছে, আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার যে যত কিছু আছে, ব্রিজ, বিল্ডিং, সবকিছুকে আমরা বলি স্ট্যাটিক পজিশনে আছে, তাই না? স্ট্যাটিক পজিশনে একটা জিনিসের নিচ দিয়ে যখন একটা ডাইনামিক একটা মোশন যাবে, অবশ্যই সেটা কেঁপে উঠবে। এবং সেটারও আমরা এক্সাম্পল দেখাইছিলাম যে ট্রেনে তুমি দাঁড়ায় আছো, হঠাৎ করে ট্রেনটা চলা শুরু করলে কি হয়? তোমার ইনার্শিয়ার কারণে তোমার বডির নিচের পার্টটা
একটা মুভমেন্টে যায়, উপরে পার্টে স্ট্যাটিক থাকে, এই যে ইনার্শিয়ার কারণে তখন উপরের পার্টের মধ্যে একটা এটা পিছন দিকে পড়ে যেতে চায়। তা বিল্ডিংও ঠিক তাই, এটা একদিকে হেলে যেতে চাই বা পড়ে যেতে চাই, যার জন্য এর মধ্যে একটা ইনার্শিয়া ফোর্স ডেভেলপ করে, এটাকে আমরা বলতেছি আর্থকুয়েক ফোর্স। তাহলে এই আর্থকুয়েক ফোর্সটা কি? ফোর্স সমান কি মাস ইনটু অ্যাক্সেলারেশন, খুব ইজি। হ্যাঁ, মাস ইনটু অ্যাক্সেলারেশন, তাহলে বিল্ডিং এর টোটাল মাস, তাই না? আর এক্সেলারেশনটা কত হবে, আমরা কত নিব, সেটাই আমাদেরকে আসলে ক্যালকুলেশন করে বের করতে হবে। এক্সেলারেশনটা আসলে ইন টার্মস অফ জি তে আমরা বের করি, অর্থাৎ জি এর ফিউ পার্সেন্ট। হ্যাঁ, 50% হতে পারে, 10% হতে পারে, হ্যাঁ এরকম। যেখানে স্ট্রং আর্থকুয়েক তখন কোড এগুলো বলে দেয়। এখন জি এর কত পার্সেন্ট আমরা ধরবো, এটা আমাদেরকে কোড ডিকটেট করবে। হ্যাঁ, আমি ঢাকাতে একটা বিল্ডিং হলে কত পার্সেন্ট ধরবো, এটা আমাদের আর্থকুয়েক সাইসমিক জোনিং ম্যাপ আছে, সেই জোনিং ম্যাপ থেকে আমরা এটা পেয়ে যাব যে জি এর কত পার্সেন্ট হচ্ছে আমাদের ধরতে হবে। তাহলে আমি যখন সেটা পেয়ে যাব, তার যার সাথে আমার বিল্ডিং এর মাসটা মাল্টিপ্লাই করলে আমি আর্থকুয়েক ফোর্সটা পাবো, এবং ফোর্সটা আমরা বলছি ল্যাটারাল ফোর্স। অতএব এই ফোর্সটা আমরা বিল্ডিং এর পরে অ্যাপ্লাই করে, ল্যাটারাল ফোর্স অ্যাপ্লাই করে আমরা বিল্ডিং এর বিভিন্ন বিমের কলামের বেন্ডিং মোমেন্ট, শিয়ার, এক্সিয়াল ফোর্স, ঠিক আছে, এটা হচ্ছে বিল্ডিং এর যে সুয়ে, এগুলো আমরা বের করে নিব। তাহলে আমরা এটুকু আমাদের ছিল যে হয়তো পেজ 4 পর্যন্ত। এরপরে আমাদের যেটা আসছে সাইসমিক ডিজাইন ফিলোসফি। হ্যাঁ, এখন সাইসমিক ডিজাইন যে আমরা করবো, আর্থকুয়েক ডিজাইন করবো, একটা বেসিক একটা ফিলোসফি আছে আসলে আমরা কেন করব। এবং আমরা দেখছি যে উইথ টাইম অ্যান্ড উইথ হিস্ট্রি, যে মেজর আর্থকুয়েকগুলোতে আমাদের জানমালের অনেক ক্ষতি হচ্ছে, প্রপার্টিজ ক্ষতি হচ্ছে, ইন টার্মস অফ লাইফ আমাদের অনেক ক্ষতি হচ্ছে। সেই ক্ষতিগুলোকে ওভারকাম করার জন্য আমাদের অবশ্যই একটা রেজিলিয়েন্ট ডিজাইন করতে হবে, ঠিক আছে, সাস্টেনেবল ডিজাইন করতে হবে। তাহলে সেই ডিজাইনের কনসেপ্টটা কি হবে, আমরা আর্থকুয়েকের সময় আমাদের বিল্ডিং এ যেন যথেষ্ট পরিমাণ এনার্জি ডিসিপেট হয়। একটা হচ্ছে এনার্জি অ্যাবজর্পশন, আর একটা এনার্জি ডিসিপেশন, এই দুইটা জিনিস তোমাদের বুঝতে হবে। এনার্জি অ্যাবজর্পশনকে ইলাস্টিক্যালি যদি কোনো কিছু ডিফর্ম করে, সেটাকে এনার্জি অ্যাবজর্পশন বলি, তাই না? ওই যে আমরা ডিফ্লেকশনে আমরা আলাপ করছিলাম যে একটা এরকম একটা কাঠের তক্তা আছে, তুমি ওর পরে দাঁড়াইলা কি হলো, তাহলে তুমি একটা ফোর্স অ্যাপ্লাই করলা, তাহলে কাঠের তক্তাটা তাহলে কি হলো, 2 ইঞ্চি ডিসপ্লেস করলো, তাহলে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাহলে এখানে একটা এনার্জি হলো। আবার তুমি কাঠের তক্তা থেকে সরে যাচ্ছ, তখন সে আবার তার আগের জায়গায় ফিরে যাচ্ছে, রিবাউন্ড করতেছে, তাহলে যতটুকু এনার্জি সে অ্যাবজর্ব করলো সেটাই সে ডিসিপেট করলো। তাহলে আর্থকুয়েকেরও এটাই, আমাদের এনার্জি অ্যাবজর্পশন এন্ড ডিসিপেশনটা যেন খুব ভালো হয়, অর্থাৎ মানে আমাদের স্ট্রাকচারটা খুব ফ্লেক্সিবল হইতে হবে। হ্যাঁ, আর্থকুয়েকের সাথে কিন্তু আমাদের এনার্জির যে অ্যাবজর্পশন এন্ড ডিসিপেশন, এইটার সাথে কিন্তু আবার ডিসপ্লেসমেন্টের সম্পর্ক আছে, সেটা একটু আমরা পরে দেখব। আমি যদি একটা বিল্ডিং খুব স্টিপ করে ফেলি, অর্থাৎ আচ্ছা, এটা তো আমি এক্সাম্পলও বলছিলাম যে যখন একটা ট্রেন চলা শুরু করলো, তুমি যদি খুব স্টিপ হয়ে দাঁড়ায় থাকো, তোমার কিন্তু পায়ে বেশি ব্যথা লাগবে বা তোমার পড়ে যাওয়ার চান্স তত বেশি হবে। আর তুমি যদি ওই ট্রেনের মুভমেন্টের সাথে বা বাসের মুভমেন্টের সাথে নিজেকে সিনক্রোনাইজ করে নিতে পারো, অর্থাৎ ট্রেন চলা শুরু করলো, তুমি নিজের বডিটাকে একটু ফ্লেক্সিবল করে পিছনের দিকে হেলে গেলা, তুমি কিন্তু আর পড়বা না, বা তোমার বডির ভিতরে আর স্ট্রেস গুলা কম আসবে, বা তোমার হাঁটুতে বলো, পায়ে বলো, বিভিন্ন এতে স্ট্রেসটা কম আসবে, ব্যথা কম পাবা। আর তুমি যত স্টিফ হয়ে দাঁড়ায় থাকতে যাবা, তুমি কিন্তু পারবা না, তোমার কিন্তু ফোর্সটা আরো বেড়ে যাবে, ঠিক আছে। তার মানে আর্থকুয়েক ঠিক একই জিনিস। আমি যখন আর্থকুয়েকের ওয়েভটা আমার বিল্ডিং এর নিচ দিয়ে চলে যাবে, আমি আর্থকুয়েকের ওয়েভের সাথে বিল্ডিংটাকে যদি সিনক্রোনাইজ করতে পারি, এবং বিল্ডিংটাকে যদি আমরা ডিফর্মেবল করতে পারি, তাহলে আমাদের বিল্ডিং এর জন্য ভালো। অতএব একটা বিল্ডিং এ আমরা যদি খুব বেশি স্টিপ করে ফেলি, এটা কিন্তু আমাদের জন্য খারাপ। এই কনসেপ্টগুলো না থাকলে আমাদের যারা বিল্ডিং ডিজাইন করি, দেখা যায় যে খুব বেশি আমরা হিউজ পরিমাণ স্টিল দিয়ে বিল্ডিংটাকে স্টিপ করে ফেলি, তখন আর্থকুয়েকের কারণে এটা কিন্তু তখন আমাদের মুভমেন্টটা কম হয়। হ্যাঁ, এবং এটার কলাপসের চান্সটা বেশি। তাহলে এখানে একটু আমরা পড়ি, the every earthquake mild or strong brings a learning experience enable researchers to prepare for the future ইভেন্টস। তার মানে আমাদের এই যে কনসেপ্টগুলো ডেভেলপ করছে, এটা কিন্তু একদিনে হয় না, উইথ টাইম মানুষ এটা দেখছে যে বিভিন্ন জায়গায় বিল্ডিং আর্থকুয়েক আসতেছে, বিল্ডিং, ব্রিজ বা ফ্লাইওভার এগুলো ভেঙে যাচ্ছে, কলাপস করছে, কেন করছে, সেইখান থেকে মানুষের যে এক্সপিরিয়েন্স এবং যে রিসার্চ, সেখান থেকে আস্তে 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 এই নলেজটা আরো রিফাইন হইতে হইতে আজকের এই পর্যন্ত আসছি, যে আমাদের এই 2020-তে এসে আমরা যেটা বুঝতে পারছি যে এনার্জি ডিসিপেশন এবং ডাক্টিলিটি, এই দুইটা মেইন কনসেপ্ট। অর্থাৎ আর্থকুয়েকের সময় যদি আমরা হিউজ পরিমাণ এনার্জি ডিসিপেট করতে পারি, বিল্ডিংটাকে যদি আমরা ডাক্টাইল করতে পারি, তাহলে আমাদের বিল্ডিং এর ড্যামেজ কম হবে, ঠিক আছে। যেটা আমি এক্সাম্পল দিলাম, যে বিল্ডিংটা যদি আমার আর্থকুয়েক খুব ফ্লেক্সিবল হয়, অর্থাৎ এটা যদি আর্থকুয়েকের সাথে দুলতে থাকে, তাহলে কিন্তু এটা আর ভেঙে পড়বে না। কিন্তু যদি তুমি খুব স্টিপ করে যাও, এটা দুলতে না পারে, অর্থাৎ এটা যদি ব্যাক অ্যান্ড ফরথ শুয়ে না করে, তখনই কিন্তু বিল্ডিংটা কলাপস করে। যেসব বিল্ডিং স্টিপ, সেগুলো আর্থকুয়েকে
বেশি ভেঙে যায়। তাহলে আমার কনসেপ্টটা বোঝা গেছে? একটা বিল্ডিং এ আমি অনেক বেশি রড সিমেন্ট দিয়ে কলামগুলো অনেক হেভি করলাম, হ্যাঁ, তুমি বললা যে এটা আমি এমন শক্ত করছি বা এত স্ট্রং করছি যে এটা আসলে আর্থকোয়েকে ভাঙবে না, কিন্তু ওইটাই আগে ভাঙবে, বিকজ দ্যাট ইজ স্টিফ। হ্যাঁ, সেটা তুমি ডাক্টিলিটি কম্প্রোমাইজ করে ফেলছো, দ্যাট ইজ নো ডাক্টিলিটি। তাহলে এটা যত বেশি আমি স্টিফ করব, ম্যাটেরিয়াল তুমি যতই হেভি দাও বা যত ভালো কংক্রিট দাও, ভালো রড দাও, সেটা যদি তুমি স্টিফ করে ফেলো, এটা কিন্তু আর্থকোয়েকের জন্য ভার্নারেবল। তাহলে তোমাকে এই কনসেপ্টটা বুঝতে হবে যে আর্থকোয়েকের সময় আসলে বিল্ডিং কে খুব বেশি স্টিফ করে ফেললে দ্যাট ইজ ভার্নারেবল ফর দ্য আর্থকোয়েক। তাহলে আমাদের সেখানে এনার্জি ডিসিপেশন, তাহলে এনার্জি ডিসিপেশনটা কি? স্ট্রাকচারাল সেফটি, সার্ভিসিবিলিটি অ্যান্ড মিনিমাল লস অফ লাইফস অ্যান্ড প্রপার্টি আর দ্য প্রাইম কনসার্ন অফ স্ট্রাকচারাল ডিজাইন। ঠিক আছে, এটা আমি প্রথম থেকে অনেকবারই বলছি যে আমাদের যে কোনো ডিজাইনের মেন কনসেপ্টই হবে স্ট্রাকচারাল সেফ। দ্য স্ট্রাকচার শুড বি সেফ, ইট শুড বি সার্ভিসেবল। একটা আমি 10 তলা একটা বিল্ডিং বানাইলাম, আর্থকোয়েকের সময় হয়তো ভেঙে পড়লো না, কিন্তু এত মেজর মেজর ক্র্যাক আসলো, হ্যাঁ, ফ্লোর টুলো সব ফেটে গেল, কলম ফেটে গেল, হ্যাঁ, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এসে বললো না এই বিল্ডিংটা আর ব্যবহার করা যাবে না, এটা সার্ভিসেবল না, আউট অফ সার্ভিস, এটা ভেঙে ফেলতে হবে, বা এটা হিউজ রেট্রোফিটিং করতে হবে। রেট্রোফিটিং মানে স্ট্রেঞ্জেরিং এর একটা, অর্থাৎ এই কলাপগুলোকে আবার ঠিক করতে হবে। তাহলে সেখানে দেখা যাবে যে 10 তলা একটা বিল্ডিং করতে যে পরিমাণ খরচ, তার প্রায় সমপরিমাণ খরচ আবার লেগে যাচ্ছে। তাহলে কি হলো? এটা তো তোমার ইকোনমিক হলো না, তার মানে এর সার্ভিসিবিলিটি কম্প্রোমাইজ হয়ে গেল। তাহলে আমি এমন ভাবে ডিজাইন করবো যে আর্থকোয়েকের পরে যেন আমার ছোটখাটো, তো আমি বললাম যে এটা ক্র্যাক ট্র্যাক আসতে পারে, এগুলো ঠিকঠাক করে যেন আবার এটা সার্ভিসেবল হয়, অর্থাৎ রিটার্ন ব্যাক টু ইট সার্ভিস। সেইটা একটা, তাহলে এটাই হচ্ছে সার্ভিসেবিলিটি। মিনিমাম লস অফ লাইফ, এটা আমি বারে বারে বলছি, আমাদের মেইন টার্গেট হবে যে মানুষের লাইফের সাথে কোনো কিছুই, একটা 10 তলা বিল্ডিং এর সাথে তুলনা করা যাবে না যে একটা মানুষের লাইফ। আমরা সবসময় লাইফকে সেভ করতে চাইবো, তারপরেও হয় না, হ্যাঁ, মানুষ মারাই যায়। তো আমাদের ইঞ্জিনিয়ারদের আমরা হয়তো ট্রাই করি, একটা ডাক্তারও ট্রাই করে একটা রুগীকে বাঁচানোর জন্য, ইঞ্জিনিয়ারও ট্রাই করে যে স্কুল বা ভার্সিটি বা একটা হোটেল এর মধ্যে যারা থাকবে, একটা অ্যাপার্টমেন্ট যারা থাকবে, তারা যেন যে কোনো সময় সেফ থাকে, হ্যাঁ, তারা যেন লাইফ লস অফ লাইফ না হয়। তারপর আমরা পারি না, হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমাদের নলেজের লিমিটেশন হতে পারে, ক্যাপাসিটির লিমিটেশন হতে পারে, হ্যাঁ, নেচারের সাথে আমরা পেরে উঠি না, হ্যাঁ, নেচারের হ্যাভকটা বা নেচারের রিভেন্সটা যদি অনেক বেশি হয়, সেক্ষেত্রে আমাদের লস অফ লাইফ হবেই। তারপরে এটা মিনিমাম রাখা, এই জন্য আমরা লিখছি, কিন্তু দেখো আমরা লিখি না নো লস অফ লাইফ, মিনিমাম লস অফ লাইফ, হ্যাঁ, অর্থাৎ জীবনের ক্ষয়ক্ষতি যেন সব থেকে কম হয়। অ্যান্ড প্রপার্টি, সম্পদেরও দাম আছে, তাই না? এই জন্য এগুলো যেন হয়, এটা আমাদের মেইন কনসার্ন। এরপরের লাইন দেখো, মানে এখানে যে কথাগুলো লেখা আছে এগুলো খুব মানে একদম খুব জিস্ট একটা কথা, হ্যাঁ, প্রত্যেকটা লাইন খুব ইম্পর্টেন্ট, যার কারণে আমি এটা পড়ছি। হ্যাঁ, seismic design of a structure requires the understanding of behavior of a structure under large inelastic and cyclic deformation beyond elastic range। ঠিক আছে, একটা জিনিস ইলাস্টিক্যালি কিন্তু খুব বেশি ডিফর্ম করে না, হ্যাঁ, তোমরা যে ডিফর্মেশন শিখে আসলা বা যে ডিফ্লেকশন, এটা কিন্তু খুব কম, এটা ইলাস্টিক। একটা জিনিস ইলাস্টিক্যালি খুব বেশি ডিফর্ম করে না, যখন এটা আমি মাস ডিফরমেশন চাবো, অর্থাৎ অনেক বেশি ডিফরমেশন চাবো, তখন কিন্তু আমার ইলাস্টিক রেঞ্জে চলে যেতে হবে, বা সাইক্লিক ডিফরমেশন চলে। সাইক্লিক মানে বুঝছো যে একটা জিনিস উত্তর দিকে একবার দুলছে বিল্ডিংটা, আবার দক্ষিণ দিকে, এইভাবে ডানে বামে দুলতেছে, এটাকে বলা হয় সাইক্লিক। তা সাইক্লিক মানে এটা সাইক্লিক অর্ডার, বুঝতে পারে, একবার ডানে যাচ্ছে একবার বামে, মানে অনেকটা পেন্ডুলামের মতো ডানে বামে এইভাবে যাচ্ছে। তাহলে একটা বিল্ডিং যত ফ্লেক্সিবল হবে, সে কিন্তু তত সাইক্লিক ডিফরমেশনে যাবে, অর্থাৎ আর্থকোয়েকের ফলে সে যতক্ষণই থাক আর্থকোয়েকটা, 5 সেকেন্ড থাক বা 30 সেকেন্ড থাক, সেই 30 সেকেন্ড পর্যন্ত কিন্তু সে ডানে বামে দুলতে থাকবে বিল্ডিংটা। যত বেশি বেশি বিল্ডিংটা দুলবে, তার মানে আমি তো বলতে পারবো বিল্ডিংটা তত বেশি ডাকটায় এবং তত বেশি সে ইনলাস্টিক রেসপন্স করছে। হ্যাঁ, তাহলে বিয়ন্ড ইলাস্টিক রেঞ্জের বাইরে আমাকে ডিজাইন করতে হবে। তারপর অলমোস্ট অল বিল্ডিং কোডস অ্যালাউ ইনলাস্টিক ডিফরমেশন এনার্জি ডিসিপেশন ডিউরিং এ মেজর সাইসমিক ইভেন্ট। বোঝা গেছে? তার মানে এখন সব কোডগুলো কিন্তু এখন রিভাইজড হচ্ছে, সব কোড এখন ইনএলাস্টিক ডিফরমেশন এবং এনার্জি ডিসিপেশন নিয়ে আসছে কোডের ভিতরে, হ্যাঁ, সেগুলো আমরা পরে দেখবো। তারপরে সাম স্ট্রাকচারাল ড্যামেজ ক্যান বি এক্সপেক্টেড অ্যাজ এ রেজাল্ট অফ ইনএলাস্টিক এনার্জি ডিসিপেশন ইন দ্য স্ট্রাকচার সিস্টেম, বাট all the buildings code intend to safeguard the likelihood of collapse and remain operational after the earthquake। ঠিক আছে, আমি ইনএলাস্টিক ডিফরমেশন করব বিল্ডিং এর ভিতরে, এন্ড ইনএলাস্টিক মানেই তো বুঝছো, ইনএলাস্টিক মানেই দেয়ার শুড বি সাম প্লাস্টিসিটি, হ্যাঁ, প্লাস্টিক ডিফরমেশন হবে। আর প্লাস্টিক ডিফরমেশন মানে আমরা বলছি পার্মানেন্ট ডিফরমেশন, দ্যাট মিন্স কিছু ক্র্যাক আসবে, হ্যাঁ, কোন একটা বিম দেখা যাবে ডিফ্লেক্ট করে, যেহেতু এটা ইনএলাস্টিক ডিফরমেশন, আর জায়গায় ফিরে যাচ্ছে না। যাই হোক, হোয়াট এভার বি দ্য কন্ডিশন, এখন খুব স্ট্রং আর্থকোয়েকের ফলে, হ্যাঁ, এখন এই জিনিসগুলো তার অ্যাভয়েড করতে পারবো না, টুকটাক ছোটখাটো মেজর মাইনর ক্র্যাক, কলাপস, মাইনর ক্র্যাক, ডিফরমেশন এগুলো হবে, কিন্তু আমরা চাইবো যে বিল্ডিংটা যেন কলাপস না করে, দ্যাট ইজ আওয়ার মেইন টার্গেট। হ্যাঁ,
তাহলে সেফগার্ড অ্যান্ড লাইকলিহুড অফ কলাপস রিমেন অপারেশনাল, এবং বিল্ডিংটা যেন ব্যবহার করা যায়। একটা বিল্ডিং ভেঙে পড়লো না, কিন্তু আবার ব্যবহারও করা যাচ্ছে না, ঠিক আছে। পোস্ট আর্থকুয়েক অ্যাসেসমেন্টের সময় পরে দেখা গেল যে ইঞ্জিনিয়ার এসে, এক্সপার্ট এসে বললো না, এই বিল্ডিং বা এই গার্মেন্টসটা ব্যবহার করা যাবে না, এই অ্যাপার্টমেন্ট, এই 20 তলা অ্যাপার্টমেন্ট আর ব্যবহার করা যাবে না, তাহলে তার কোনো লাভ হইলো না। হ্যাঁ, মানুষজন সেফ থাকলো, সেটাও একটা মেজর ইস্যু। হ্যাঁ, যে বিল্ডিংটা কলাপস করলে তো অনেক মানুষজন মারা যেত বা লাইফ প্রপার্টি লস হতো, কিন্তু আমরা এটাও চাবো যে বিল্ডিংটা যেন আবার তার অরিজিনাল সার্ভিস লাইফে ফিরে আসে, তাহলে আরো বেশি ভালো হবে, তাই না? যদি এটাকে অ্যাবান্ডন করে দিতে হয়, তাহলে কিন্তু আবার ইকোনমিক লস হলো, তাহলে লাইফ লস হলো না, তারপরে এটা তখন খুব বেশি ভালো ডিজাইন আমরা বলবো না। আচ্ছা, আর ডাক্টিলিটিটা কি? তাহলে আমাদের মেন দুইটা কনসেপ্ট, এনার্জি ডিস্ট্রিবিউশন আর ডাক্টিলিটি, দেখো আমরা মেন কনসেপ্ট এই দুইটাই কিন্তু আমাদের টার্গেট রেখে আর্থকুয়েক ডিজাইন করতে হবে। তাহলে ডাক্টিলিটিটা হচ্ছে, দেখো এটা আমি পুরোটাই পড়বো কারণ এখানে খুব ইম্পর্টেন্ট ব্যাপার আছে, নিচে একটা এক্সাম্পল মানে একটা গ্রাফে বলে দেওয়া আছে। ডাক্টিলিটি ইজ দ্য অ্যাবিলিটি অফ দ্য সিস্টেম টু আন্ডারগো প্লাস্টিক ডিফর্মেশন। কথাটা মানে সব কথাই রিপিট হচ্ছে, বাট বারে বারে আসছে, যেগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে ইলাস্টিক ডিফরমেশন সেটা আমরা বেশ কয়েকবার বলছি, বা আমরা হয়তো স্ট্রেস স্ট্রেন কার্ভেও দেখাইছি, আমি একটু আবার দেখাই তোমাদেরকে একটু রিমাইন্ড করার জন্য, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমরা যেটা বলছি, আমরা এদিকে যদি স্ট্রেইন নিই, তাই না, আর হচ্ছে যে ধরো এদিকে আমরা স্ট্রেস নিলাম, তাহলে এইদিকে আমরা কি বলছি, আমরা একটু এরো নিই, তাহলে এইদিকে আমরা বলছি স্ট্রেইন, এদিকে আমরা বলতেছি স্ট্রেস। তাহলে স্ট্রেইন, তাই তো, এখানে কি বলা যায়, স্ট্রেইন এই অ্যাক্সিসে, স্ট্রেইন আর ডিফরমেশন একই জিনিস না, মানে একই অ্যাক্সিসে দেওয়া যায়, তাই না। সামেশন অফ স্ট্রেইন মানে ডিফরমেশন, ঠিক আছে, অর্থাৎ ইউনিট ডিফরমেশনকে আমরা স্ট্রেইন বলি। আর এইদিকে আমরা নিব, এদিকে রোটেট করা যাবে, আচ্ছা যাক, সমস্যা নেই। এদিকে আমরা কি বলবো, স্ট্রেস, আমরা লোডও বলতে পারি, তাই না। লোড মানে কি, পার ইউনিট এরিয়াতে যে লোড সেটা স্ট্রেস, তাহলে আমরা দুইটা একই অ্যাক্সিসে রাখতে পারি। তার মানে আমরা এটাকে স্ট্রেস যদি আমরা, এটা তো সে দেওয়া নাই, যাই হোক, লোডকে আমরা পি বললাম, তাই না, পি, আর এদিকে স্ট্রেইন মানে এপসাইলন আর ডিফরমেশন ডেল্টা। ওকে, সো যে জিনিসটা আমরা বোঝাইতে যাচ্ছি, আমাদের বিল্ডিংটা যদি ইলাস্টিক্যালি বিহেভ করে, তাহলে ইট শুড ডিফর্ম লাইক দিস। আমি একটু স্ট্রেট লাইনে যাই ফার্স্টে, ইট শুড ডিফর্ম লাইক দিস, এতটুকু। তাহলে দেখো, ইলাস্টিক্যালি কিন্তু আমরা বিল্ডিং এর যে যদি আমার বিল্ডিংটা আমি ইলাস্টিক্যাল ডিজাইন করি, তাহলে তার ডিফরমেশনটা এরকম হবে, সে লোড এতটুকু, সেই আর্থকুয়েক লোড নিতে পারবে এবং তার ডিফরমেশন এতটুকু হবে। তাহলে এখানে এনার্জি অ্যাবজর্পশন ডিস্ট্রিবিউশন কতটুকু হবে, এতটুকু, খুব কম কিন্তু। দেখো মানে কার্ভ আমরা জানি কি, এনার্জি ডিস্ট্রিবিউশন হচ্ছে, এনার্জিটা কি, এরিয়া আন্ডার দ্য কার্ভ, এরিয়া আন্ডার দ্য স্ট্রেস স্ট্রেন কার্ভ, তাই না। তাহলে পার ভলিউম, দেখো এটা আমরা প্রথমে আলাপ করছিলাম, পার ভলিউমে স্ট্রেইন এনার্জি যেটা, সেটা হচ্ছে এতটুকু। কিন্তু এই একই স্ট্রাকচারকে যদি আমরা ইনইলাস্টিক্যালি বিহেভ করতে দিই, তাহলে দেখো আমাদের এইভাবে, ঠিক আছে, সাপোজ ধরো এতটুকু, এরপরে যেটা ফেল করবে, ঠিক আছে, হ্যাঁ, সামহায়ার হিয়ার ইট উইল ফেল, ধরো এরপরে আর যাচ্ছে না, এই পয়েন্টে সে ফেল করলো, তাহলে এটাকে আমরা বলতেছি ফেইলিউর। হ্যাঁ, তাহলে একটা বিশাল লোডের লোড কিন্তু খুব বাড়ছে না, একটা জিনিস খেয়াল করো, লোড কিন্তু এখানে ধরো ইলাস্টিক লোডটা আমরা যদি যেটা বলতেছি, সাপোজ ইলাস্টিক লোডটা সে ধরো আমার একটা বিম বা একটা কলাম, পুরো বিল্ডিং এর কথা আমি বলছি না, সে ধরো 100 টন, ঠিক আছে, ইলাস্টিক লোড এটা। আর ইনইলাস্টিক লোডটা খুব বেশি, ধরো 1.5, 150 টন, ঠিক আছে। তাহলে ইনইলাস্টিক লোড কোনটা, আমরা এটা বলছি, এই পয়েন্টটাকে, হ্যাঁ, বিফোর ফেলিউর, বা আর একটু পরে হবে পিক লোড যেটা, হ্যাঁ, এই 150 টন, ঠিক আছে। কিন্তু দেখো 100 টন আর 150 টনের মধ্যে লোড কিন্তু খুব বেশি না, কিন্তু এনার্জি অনেক বেশি, এটা জিনিস খেয়াল করো। এখন এরিয়া আন্ডার দ্য কার্ভ দেখো এতটুকু, তাই তো, হিউজ পরিমাণ এনার্জি সে অ্যাবজর্ব করবে। তাহলে আপনি স্ট্রাকচারটাকে, আমার পয়েন্টটা হয়তো সবাই বুঝতে পারছো, আমি স্ট্রাকচারটাকে যদি ফ্লেক্সিবল করি, তাহলে সে আর্থকুয়েকের ফলে যে হিউজ পরিমাণ এনার্জি আসছে, সে এনার্জিটাকে সে অ্যাবজর্ব করতে পারবে বিফোর ফেলিউর, ঠিক আছে। তাহলে সে এই বিল্ডিংটা কলাপস হওয়ার চান্স
খুব কম থাকবে। এটাই হচ্ছে আমাদের এই যে বলতেছি ইনএলাস্টিক ডিফরমেশন। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা যেটা ডাক্টিলিটিতে আমাদের যেটা ছিল, আমরা একটু কেটে দিই এটা, এটা সাথে চলে, আচ্ছা আসুক, সমস্যা নেই। তাহলে আমরা এখানে ছিলাম ডাক্টিলিটি ইজ দ্য অ্যাবিলিটি অফ দ্য সিস্টেম টু আন্ডারগো প্লাস্টিক ডিফরমেশন। হ্যাঁ, এই যে আমাদের যেটা বললাম প্লাস্টিক ডিফরমেশন, কেন প্লাস্টিক ডিফরমেশন চাবো? বিকজ প্লাস্টিক ডিফরমেশনে গেলেই এনার্জি অ্যাবজর্পশন এন্ড ডিসিপেশনটা অনেক বেশি হয়ে যাবে, বিকজ দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ অফ স্ট্রেস স্ট্রেন ইজ হিউজ। অনেক বেশি আমরা এনার্জি অ্যাবজর্ব করতে পারবো। The structural system deformed before collapse without a substantial law of strength but will with a significant energy dissipation। তাই না, যে কথাটা এখানে আমি গ্রাফে বললাম সে একই কথা লেখা আছে। স্ট্রাকচারাল সিস্টেমটা হিউজ একটা ডিফরমেশনে যাবে বিফোর কলাপস। হ্যাঁ, the structure can be designed with a smaller restoring force with the ability to undergo plastic deformation। হ্যাঁ, তাহলে রেস্টোরিং ফোর্স অর্থাৎ রেস্টোরিং ফোর্সটা কি, মানে রেসিডুয়াল ফোর্স, অর্থাৎ আমাদের যখনই প্লাস্টিক ডিফরমেশনে যাবে, তাহলে প্লাস্টিক ডিফরমেশনে যাওয়ার পরেই এটা তো আর্থকোয়েকটা চলে গেল, তখন সে ঠিক আছে, তখন কিন্তু সে বিল্ডিংটা যখন আবার আনলোডেড পজিশনে যাবে, তখন কিন্তু সে অরিজিনাল এইভাবে ধরো এরকম একটা জায়গায় চলে আসবে। হ্যাঁ, যখন লোডটা আমি জিরো করে দেব, তার মানে কিছু পার্মানেন্ট ডিফরমেশন থাকবে। তাহলে এরপরের থেকে যদি আরেকটা আর্থকোয়েক আসে, তখন সে আর এই কার্ভ ফলো করবে না, সে তখন এরকম ফলো করে এরকম যাবে, আস্তে আস্তে আসলে ক্যাপাসিটি কমে যায়। ঠিক আছে, সেটা যাক, হ্যাঁ সেটা যাক, সেটা হচ্ছে আদার ইস্যু, যে বিল্ডিং এর যেহেতু ক্র্যাক আসছে, ওয়ে আসছে, হ্যাঁ সেটা তার অরিজিনাল যে ক্যাপাসিটি ছিল, সে ক্যাপাসিটি থেকে সে একটু কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে, কিন্তু ফার্স্ট মেজর আর্থকোয়েকে তো সে সার্ভাইভ করে গেছে। তখন আমরা আবার এরকে যদি স্ট্রেংথেনিং করি, তখন আবার আমি অরিজিনাল এই গ্রিন কার্ভে তাকে ফেরাই আনা যায়। দ্যাট ইজ ডিফারেন্ট টেকনোলজি, সেটা এত ডিটেইল এখানে আলাপ করছি না। সেটাকে এখানে বলতেছে রেস্টোরিং ফোর্স। হ্যাঁ, the structure can be designed for smaller restoring force with the ability to undergo plastic deformation. All structure are assumed to respond elastically for normal loading condition। এখন নর্মাল লোডিং কন্ডিশন মানে কি, যখন আর্থকোয়েক বা মেজর কোনো উইন্ড নাই, নর্মাল, অর্থাৎ একটা বিল্ডিং এ যখন মানুষজন আসছে যাচ্ছে, তোমরা আসতেছো ক্লাসরুমে, এই যে নর্মাল লোড, সার্ভিস লোড, এটাকে আমরা বলছি নর্মাল লোডিং কন্ডিশন। হ্যাঁ, নর্মাল লোডিং কন্ডিশনে কিন্তু লোডটা এই যে 100 টন যে আমি বললাম, এর নিচেই থাকে, অনেক নিচে থাকে। হ্যাঁ, নর্মাল তো মানে মানুষের যে চলাচল বা একটা অ্যাপার্টমেন্টে মানুষজন যাচ্ছে, ঘুমাচ্ছে, থাকছে, সেটার লোড কিন্তু অনেক কম। হ্যাঁ, সেটা সামহায়ার হেয়ার। হ্যাঁ, ইলাস্টিক লোডের অর্থাৎ 50% ইলাস্টিক লোড সবসময় থাকে। হ্যাঁ, সার্ভিস লোড। হ্যাঁ, কিন্তু মেজর অ্যাক্সিডেন্টাল যে ওভারলোডিং, এগুলো সবই ওভারলোডিং। আমি যা বললাম আর্থকোয়েক, উইন্ড, এগুলো ওভারলোড। এই ওভারলোডিং এর ফলে কিন্তু বিল্ডিং কলাপস করে। সার্ভিস লোডে কখনোই বিল্ডিং কলাপস করবে না। ঠিক আছে, এবং তখন সার্ভিস লোডের যখন উইন্ড বা আর্থকোয়েক নাই, সার্ভিস লোড অনলি প্রিভেল করছে, তখন আমার ইনএলাস্টিক বিহেভিয়ারের কোনো দরকার নাই, তখন ইলাস্টিক বিহেভিয়ার হইলেই হবে, কিন্তু তখন তো বিল্ডিং এর ভালনারেবল না কলাপসের জন্য। বুঝতে গেছে? তাহলে আমাদের এইটা মনে রাখতে হবে যে আমাদের এই জন্য এই কথাটা এখানে বলছে যে স্ট্রাকচার উইল বিহেভ ইনএলাস্টিক্যালি অ্যান্ড সরি কোথায়, all structure are assumed to respond elastically for normal loading condition। Normal loading condition elastically behave করবে। Structure will behave inelastically and should be designed in such a way that they may undergo sufficient inelastic deformation and suffer major damage during the major disaster। ঠিক আছে, এই কথা আমরা আলাপ করছিলাম। But will prevent total collapse and eventually will save valuable lives। To prevent collapse, ductile response of the structure should be ensured। এখন ফিগারে দেখো, এখানে একটা ফিগার আছে। তাহলে আমাদের বিল্ডিং এর যে লোডিং এবং যে আর্থকোয়েকের ড্যামেজ, সেটাকে আমরা তিনটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে যে আমাদের দেখো এইখানে আইও, ইমিডিয়েট অকুপেন্সি। দেখো এই গ্রাফটা, আমি আমার গ্রাফটা মুছে দিই, কারণ একই জিনিস এটা আবার দুইবার চলে আসছে। এইখানে ডিলিট করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে আমি কি বললাম, যখন কোনো মেজর কোনো আর্থকোয়েক নাই, কিচ্ছু নাই, তখন হচ্ছে সার্ভিস লোডিং কন্ডিশন, তখন ইমিডিয়েট অকুপেন্সি বলবো, আইও। ঠিক আছে, আইওটা আমাদের ইলাস্টিক লিমিটের মধ্যেই থাকবে। ঠিক আছে, এবং তখন কিন্তু বিল্ডিং এর ড্রিফট রেশিও অর্থাৎ ডেল্টা বাই এইচ এটা 0.25 পর্যন্ত, এরকম সরি 0.25 এর নিচে থাকে। যখন কোনো মেজর আর্থকোয়েক আসলো, তখন আমরা সেটাকে, তখন এই বিল্ডিংটা আমাদেরকে আমরা চাইবো যে সে
ইলাস্টিক লাইনে না যে সে ব্লু লাইনে যাক, হ্যাঁ, অর্থাৎ ইনলাস্টিক বিহেভ করুক, তাহলে সেটাকে আমরা বলছি লাইফ সেফটি। এরপরে যদি অনেক মেজর আর্থকুয়েক আসে, তখন আবার সে তার লোডিং ক্যাপাসিটি অবশ্যই কমে যাবে, কেননা এইসব জায়গাতে ক্র্যাক ট্র্যাক চলে আসে, তখন সে রেড লাইনে যাবে, কিন্তু সে তার ডিফরমেশনটা দেখো অনেক বেশি, 0.05 0.75 এর ওভার হয়ে যাবে তার ড্রিপ রেশিও। এত বেশি ড্রিপটে দেখা যায় যে মোটামুটি আর্থকুয়েকটা মানে ওভারকাম করে সে টিকে থাকে, হ্যাঁ, এই জন্য এটা হচ্ছে কলাপস প্রিভেনশন। কিন্তু ইট শুড নট কলাপস, হ্যাঁ, এই পর্যন্ত আসলেও যেন বিল্ডিংটা কলাপস না করে। তার মানে এই এই যে 0.75 ড্রিফট, এটা কিন্তু অনেক মেজর আর্থকুয়েকের জন্য এটা ধরা আছে। সেই মেজর আর্থকুয়েকেও যেন সে কলাপস না করে, এই ফিলোসফিতে আমাদের বিল্ডিং ডিজাইন করতে হবে। তাহলে এটা বোঝা গেল। বামেরটায় আসো। বামেরটা কিন্তু আমি একবার বলছি যে ইলাস্টিক্যালি বিল্ডিং বিহেভ করতেছে, আর আমাদের টার্গেট হচ্ছে যে ডিফরমেশনটা বাড়ানো। তাহলে ডেল্টা ওয়াই বলতেছি ইল্ড ডিফরমেশন, অর্থাৎ যেই পয়েন্ট থেকে ইল্ডিং শুরু হচ্ছে, ঠিক আছে। আর ইল্ডিং এর পরে যে ডিফরমেশন, সেটাকে আমরা বলতেছি ইলাস্টিক ডিফরমেশন, হ্যাঁ, ডেল ইউ। একটু আমি দরজাটা আটকে দিয়েছি। আচ্ছা, তাহলে আমাদের, হ্যাঁ, এখন এখানে ব্লু লাইন আর রেড লাইন এইটা একটু বুঝতে হবে। ব্লু লাইন আমরা বলছি যে আমরা চাইবো যে একটা সার্টেন টাইমের পরে, অর্থাৎ যখন মেজর আর্থকুয়েকগুলো আসবে, তখন দ্য স্ট্রাকচার শুড ট্রাভেল থ্রু ব্লু লাইন, তারপরে সে ইলাস্টিক্যালি বিহেভ করুক, ঠিক আছে। তাহলে দেখে ইনলাস্টিকে বিহেভ করলে আমরা একটা ডিফরমেশন পাবো ডেল্টা ইউ। এখন তুমি বলতে পারো স্যার ডেল্টা ইউ ইউর জন্য যে পরিমাণ আর্থকুয়েকের যে ফোর্স, সেটাতে তো আমি ইলাস্টিক্যালি বিহেভ করাইতে পারি, হ্যাঁ, আমি ইলাস্টিক্যালি বিহেভ করাইতে পারি। তখন দেখো আমার রেড লাইনে যাইতে হবে। কিন্তু রেড লাইনে যাইতে হলে ইলাস্টিক বিহেভ করলো, ঠিক আছে, তুমি ইলাস্টিক ডিজাইন করলা, সে একই ডিফরমেশন পেলা, কিন্তু এই ইলাস্টিক ডিজাইন করতে গেলে তোমার দেখো আর্থকুয়েকের লোড অনেক বেশি, ঠিক আছে। অর্থাৎ এই পরিমাণ লোড আমি যেখানে ভি ওয়াই ধরলে ডিজাইন করতে পারি, সেখানে আমার অলমোস্ট ডাবল। তাহলে তুমি যদি আর্থকুয়েকের লোডটা ডাবল করে নাও, তাহলে কি হবে বলো? কলামের সেকশনগুলো বেড়ে যাবে, কস্ট বেড়ে যাবে, ঠিক আছে। আমার যেখানে ধরো ভি ওয়াই এর জন্য যদি আমি ইলাস্টিক ডিজাইন করে, সে ধরো একটা কলামের সেকশন আসলো 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি, সেটা তোমার চলে যাবে 30 ইঞ্চি বাই 30 ইঞ্চি বা সামথিং লাইক দ্যাট। তাহলে হিউজ কলামের সেকশন বেড়ে যাচ্ছে, বিমের সেকশন বেড়ে যাবে, কস্ট বেড়ে যাবে। এই জন্য আমরা চাই কি যে নর্মাল সার্ভিস লোডিং এ আমার ইলাস্টিক বিহেভ করুক, কিন্তু আমার ইলাস্টিক বিহেভিয়ারটা আমাদের মেজর আর্থকুয়েক হোক, এবং আর্থকুয়েকের সময় আমার ইলাস্টিক বিহেভিয়ারের দরকার নেই, তাহলে আমাদের বিল্ডিং এর লোডটা অনেক বেড়ে যাবে, বিল্ডিং এর কস্ট বেড়ে যায়, ঠিক আছে। এটা একটা কারণ। হ্যাঁ, ইলাস্টিক বিহেভ করলে তখন সুবিধা হচ্ছে এর মধ্যে কোনো ক্র্যাক আসবে না বা এটার কলাপস করার কোনো চান্স নাই। তারপরে আমরা এটা চাইবো না, এবং এখানে কিন্তু ডাক্টিলিটি আবার কম্প্রোমাইজ হয়ে যায়, ঠিক আছে। তাহলে বিল্ডিং এর ডাক্টিলিটি যে আমরা বলতেছি বারে বারে, এই ডাক্টিলিটি মেজার করার একটা ফ্যাক্টর হচ্ছে এম। তাহলে এম হচ্ছে ডেল ইউ বাই ডেল ওয়াই, অর্থাৎ আলটিমেট ডিফরমেশন, অর্থাৎ ওই আর্থকুয়েকের প্রত্যেক আর্থকুয়েকের একটা ডিফরমেশন ডিমান্ড আছে, হ্যাঁ, সেইটা বাই ডেল ওয়াই, ঠিক আছে, এইটা। তাহলে আমাদের এই ডাক্টিলিটিটা আমরা কয়েকভাবে মেজার করতে পারি, ডেল ইউ বাই ডেল ওয়াই, বা আমাদের আমাদের বিভিন্ন বিম কলামের রোটেশন আছে, রোটেশন দিয়ে আমরা মাপতে পারি, হ্যাঁ। এম সমান মানে আলটিমেট রোটেশন বা ইল্ড রোটেশন, কার্ভেচারও বলতে পারি, আলটিমেট কার্ভেচার বা ইল্ড কার্ভেচার, ঠিক আছে। তাহলে এইটার সম্বন্ধে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। তাহলে লাইফ সেফটি হচ্ছে মেজর ড্যামেজ। আচ্ছা, এই ইমিডিয়েট অকুপেন্সিটা ভিতরে বলা আছে যে আমাদের নর্মাল সার্ভিস লোডের যে পরিমাণ লোড, সেটাই হচ্ছে ইমিডিয়েট অকুপেন্সি, এইটা। আর এলএসটা লাইফ সেফটিটা বলছে মাইনর ড্যামেজ ইজ অ্যাকসেপ্টেবল উইদাউট এনি লস অফ লাইফস, এটাই লাইফ সেফটি। আর কলাপস প্রিভেনশন মানে মেজর স্ট্রাকচারাল ড্যামেজ উইদাউট টোটাল কলাপস অফ দ্য স্ট্রাকচার, ঠিক আছে। আমাদের নর্মালি আর্থকুয়েক গুলো এই ব্লু লাইনেই থাকে। এখন এমন আর্থকুয়েক আসলো যে আসলে সেটার জন্য ডিজাইন করা হয় নাই, তারপরেও আমার যেন এটা কলাপস না করে, আমরা সবসময় চাইবো যে কলাপস প্রিভেনশন, ঠিক আছে। অর্থাৎ কলাপস প্রিভেনশন এই পর্যন্ত গেলে বিল্ডিংটা আসলে আর সার্ভিসেবল থাকবে না, বুঝতে পারতেছো যে এটা অনেক বেশি ডিফরমেশন হয়ে যাবে, অনেক ক্র্যাক ট্র্যাক চলে আসবে, হ্যাঁ। এই জন্য বলছে যে মেজর ক্র্যাক হয়তো এটা আর ইউজ করা যাবে না। তারপরে কি হলো, কলাপস প্রিভেনশন করার জন্য তুমি এখানে প্রপার্টি এন্ড লাইফ সেভ করে ফেললাম, ঠিক আছে। তাহলে আমাদের এইটা হচ্ছে এটা, এই আমি যে এই গ্রাফটা খুব ইম্পর্টেন্ট কিন্তু আপনাকে বোঝার জন্য, হ্যাঁ, ডাক্টাইল বিহেভিয়ার অফ পারফরম্যান্স ইন্ডিসিস, হ্যাঁ, পারফরম্যান্স, এটা হচ্ছে ইমিডিয়েট অকুপেন্সি, লাইফ সেফটি এন্ড কলাপস প্রিভেনশন। এই তিনটা জিনিস তোমাদের বুঝতে হবে।
তাহলে এটা সামারি আজকে যেটা আলাপ করলাম, এর সামারিটা হচ্ছে ইন জেনারেল মোস্ট সাইসমিক কোডস রিকোয়ার্স দ্যাট দ্য স্ট্রাকচার বি এবল টু রেজিস্ট। তাহলে আমাদের যে সাইসমিক কোডগুলো আমরা ডিজাইন করি সেটার ফিলোসফিটা হচ্ছে তিনটা জিনিসকে মাথায় রেখে, সেটা আমাদের বিএনবিসি হোক এসসি হোক। মাইনর আর্থকোয়েক উইদাউট এনি ড্যামেজ, মাইনর আর্থকোয়েক অর্থাৎ ছোট বিল্ডিং এর কোনো ড্যামেজ অ্যালাউ করা যাবে না। মডারেট আর্থকোয়েক, মাইনর বলতে বোঝাচ্ছি আমরা কি 5 এর নিচে, তাই না? মডারেট মানে 5 থেকে 6 বা 6.5 এরকম। মডারেট আর্থকোয়েক উইল with negligible structural damage and some non-structural damage, that means বোঝা যাচ্ছে? হ্যাঁ, অর্থাৎ মাইনর আর্থকোয়েক গুলা আমাদের এই মাইনর আর্থকোয়েকে কিন্তু আমাদের গ্রিন লাইনে থাকবে, অর্থাৎ the structure should behave elastically। হ্যাঁ, মডারেট আর্থকোয়েকে ব্লু লাইনে থাকবে, সামান্য স্ট্রাকচারাল ড্যামেজ আসতে পারে। আর মেজর আর্থকোয়েক উইথ সাম স্ট্রাকচার নন স্ট্রাকচারাল ড্যামেজ বা উইদাউট কলাপস। হ্যাঁ, যদি খুব বড় আর্থকোয়েক চলে আসে অর্থাৎ ছাদের উপরে হয় 7.58 এরকম, সেক্ষেত্রে আমাদের রেড লাইনে আসবে, তখন বড় মেজর আর্থকোয়েকের কারণে আসলে তো আর আমার কিছু করার নাই, স্ট্রাকচারটা আমি ওইভাবে তো ডিকটেট করতে পারি না যে স্ট্রাকচারের উপরে কোনো আর্থকোয়েক আসবে না। এবং আর্থকোয়েকের কথা আমরা বললাম যে এটা প্রেডিক্টও করা যায় না। নর্মালি ধরা হয় যে একটা মেজর আর্থকোয়েকের রেকারেন্স পিরিয়ড হচ্ছে 100 ইয়ার্স। 100 ইয়ার্স এর আগে যদি একটা বড় আর্থকোয়েক হয়, এটা চিন্তা করা হয় যে 100 বছর পরে আবার বড় একটা আর্থকোয়েক হবে, যেটা আমাদের এই যে সিলেটের এইদিকে যে ডাউকি ফল্ট আছে এখানে, আসামে সম্ভবত 1918 সালে সম্ভবত একটা বড় আর্থকোয়েক হয়েছিল। হ্যাঁ, তোমরা একটু নেটে ঘেটে দেখো, 1918 অথবা 1880 এরকম, 1880-90 দশকে, বুঝছো? তার মানে 100 বছর হয়ে গেছে। এই জন্য বিজ্ঞানীরা এখন বা যারা জিওলজিস্ট আছেন ওরা প্রেডিক্ট করছেন যে বাংলাদেশে একটা মেজর আর্থকোয়েক হওয়ার খুব চান্স। হ্যাঁ, মানে খুব মেজর চান্স আছে একটা বড় আর্থকোয়েক হওয়ার উইদিন ফিউ ইয়ার্স, মানে 8-10 বছর মধ্যে, যেহেতু 100 বছর হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলছি রেকারেন্স পিরিয়ড। তাহলে আমাদেরকে ওইভাবে প্রিপেয়ার হতে হবে, তাহলে মেজর আর্থকোয়েক আসলেও যেন আমাদের ড্যামেজগুলো কম হয়। আচ্ছা, এখন স্ট্রাকচারাল বিহেভিয়ার, আমরা যে স্ট্রাকচার এই যে বললাম ডাকটাইল, নন ডাকটাইল, স্টিপ, এটা কেন হচ্ছে? এটা আমাদের ম্যাটেরিয়ালের কারণে হচ্ছে। ঠিক আছে, আমি যদি একটা কংক্রিট দিয়ে শুধু বিল্ডিং বানাই, তাহলে কংক্রিট আমরা জানি কি পোর্ট ডাকটিলিটি, এই যে এই কাপটা। ঠিক আছে, আর যদি স্টিল স্ট্রাকচার হয় তাহলে ভেরি গুড ডাকটাইল। আমরা জানি স্টিলের কি আছে, একটা ইল্ডিং পয়েন্ট আছে এবং ইল্ডের পরে সে একটা ইল্ডিং এ যায়, তাই না? একটা লার্জ ডিফরমেশন হয়। তারপরে যে তাহলে স্টিলের কাপটা যদি এই উপরের কাপটা হয় আর কংক্রিটটা এরকম হয়, তাহলে আমরা কোনটা দিয়ে বানাবো? আমরা কি করি? আমরা করি কি আরসিসি ডিজাইন করি, তাই না? তাহলে আরসিসি ডিজাইনে আমরা কি কংক্রিটের মধ্যে স্টিল দিই। তাহলে কংক্রিটের হচ্ছে পোর ডাক্টিলিটি আর কংক্রিট স্টিলের হচ্ছে গুড ডাক্টিলিটি, দুইটা যদি আমরা মিক্স করি, অর্থাৎ এটাকে আমরা যদি একটা কম্পোজিট স্ট্রাকচার বানাই, সে কম্পোজিট স্ট্রাকচারের বিহেভিয়ার সামহার লাইক এরকম একটা হবে, এই যে মিডিলটা মিডিয়াম ডাক্টিলিটি। ঠিক আছে, তাহলে মিডিয়াম ডাক্টিলিটি দেখো এখানে বলা হচ্ছে যে পোর ডাক্টিলিটি মানে রেড দেখানো হচ্ছে যে আমাদের মেইন হচ্ছে যে এনার্জি ডিসিপেশন। ঠিক আছে, তার মানে the area under the curve is very less। এই অরেঞ্জটা মোটামুটি ভালো ভালো একটা এনার্জি ডিসিপেশন হয়। আর যদি খুব ভালো ডাক্টাইল হয়, শুধু স্টিল দিয়ে তুমি এটা স্ট্রাকচার বানালে, এখন স্টিল স্ট্রাকচারটা খুব হচ্ছে, এটা উন্নত বিশ্ব হচ্ছে, বাংলাদেশে এটা শুরু হয়েছে, তাহলে কিন্তু এর স্ট্রাকচার মানে আর্থকোয়েক পারফরমেন্সটা অনেক ভালো হয়। ঠিক আছে, সো উই ক্যান অলসো থিঙ্ক ফর দ্যাট। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আচ্ছা, আর আমরা উইন্ডটা যদিও পড়ি না, উইন্ড এবং আর্থকোয়েকের মধ্যে ডিফারেন্স হচ্ছে দুইটা ল্যাটারাল লোড। হ্যাঁ, উইন্ড লোডটা নর্মালি আর্থকোয়েক লোডের থেকে কম হয় এবং উইলটা হচ্ছে স্ট্রাকচারের উপর একটা থ্রাস্ট। ঠিক আছে, তাহলে উইন্ডের সময় আমরা চাইবো যে উইন্ডের থ্রাস্টের কারণে এটা ইলাস্টিক বিহেভ করুক, তাহলে উইন্ডের লোডটা যদি এরকম জায়গায় হয়, আর্থকোয়েক আচ্ছা উইন্ড কিন্তু লোড, উইন্ড কিন্তু কোনো তোমার এ করে না, ডিফরমেশন ডিমান্ড করে না। আবার আর্থকোয়েক কিন্তু ডিফরমেশন ডিমান্ড করে। হ্যাঁ, যেমন ধরো আমি আবার এক্সাম্পল দিই, এখন প্রচন্ড ঝড় হচ্ছে, দেখো দুইটা কিন্তু কন্ট্রাডিক্ট করে, তাই না? ট্রেন চলার সাথে আমি যদি কম্পেয়ার করি, তাহলে বললাম যে ট্রেন চলা শুরু করছে, তুমি যদি স্টিফ হও এটা কিন্তু তোমার জন্য আরো তুমি ব্যথা বেশি পাবা। কিন্তু বাতাস আসছে, তুমি কিন্তু বাতাস তোমাকে ঠেলা দিচ্ছে, তুমি কি করো? আরো শক্ত হয়ে দাঁড়াও, তাই না? তাহলে কি বাতাস তোমাকে যাতে উড়াই না নিয়ে যেতে পারে। আর তুমি যদি বাতাসের সাথে উড়ে চলে যাও, হ্যাঁ, তোমাদের কিছু কিছু ছেলে মানে তোমাদের বন্ধুরা আছে এত পাতলা, তোরা বলো না যে তুই বাতাসে উড়ে চলে যাবি, হ্যাঁ, বা তোরে ফু দিয়ে উড়াই দিব। তা এই ব্যাপারটা ঠিক এরকম। হ্যাঁ, উইন্ডের সময় আমরা খুব স্টিফ হয়ে থাকি, তুমি ছাতাটা তোমার উড়াই নিয়ে যাচ্ছে, তুমি ছাতাটা এমন ভাবে ধরো যাতে উইন্ডটা রেজিস্ট হয়। তাহলে উইন্ডের ক্ষেত্রে আমরা স্টিফ হই আর আর্থকোয়েকের সময় ফ্লেক্সিবল হই, যেটা আমি তোমার উইন্ডের সাথে তোমার বডির এবং
ট্রেনের সাথে তোমার বডির একটা কম্পেয়ার করলাম, জিনিসটা ধরতে পারছো ব্যাপারটা? তার মানে কি, ট্রেন যখন চলা শুরু করে তুমি তোমার ফ্লেক্সিবল বডিটা ফ্লেক্সিবল করে ট্রেনের সাথে কিছুটা ডিফরমেশন করে তোমাকে অ্যাডজাস্ট করো। আর উইন্ড যখন আসে তখন তোমাকে ঝড়ো বাতাস যখন হয় তখন তুমি গ্রাউন্ডের সাথে অনেক বেশি স্টিফ হয়ে যাও। তাইলে হয় কি, তুমি নিজেকে তখন তুমি বাতাসের সাথে উড়ে চলে যাওয়া বা বাতাস তোমাকে ফেলে দেওয়া এটা পারে না। তাহলে আমরা কি এই জন্য এখান থেকে আসছে যে স্ট্রাকচারের বিহেভিয়ারে উইন্ডের জন্য আমরা স্টিফ হবে, হ্যাঁ, আর আর্থকুয়েকের জন্য হবে ডিফর্মেবল। একই স্ট্রাকচারে তো দুই ধরনের বিহেভিয়ার তার করা যায় না, তাই না? যে স্ট্রাকচার উইন্ডের ক্ষেত্রে স্টিফ হবে আর আর্থকুয়েকের জন্য ডিফর্মেবল হবে, সেই জন্য আমরা ডিজাইন করি কি, এবং উইন্ডের লোডটা যেহেতু কম আমরা বলি যে উইন্ডের লোডটা এটা ইলাস্টিক্যালি বিহেভ করুক আর আর্থকুয়েকটা ডিফর্ম করে একটা বড় একটা ডিফরমেশনে চলে যাক, ঠিক আছে? অর্থাৎ আর্থকুয়েকের জন্য এনার্জি ডিস্ট্রিবিউশনটা বেশি হোক আর উইন্ডের জন্য এনার্জি ডিস্ট্রিবিউশনটা কম হলে কোনো সমস্যা নাই। এই জন্য দেখো এখানে উইন্ডের জন্য দেখাচ্ছে যে বিল্ডিংটা ইলাস্টিক্যালি বিহেভ করছে। দেখো এই যে তার ডিফরমেশন, রুফ ডিফরমেশন ডেল্টা, এটা কিন্তু লিনিয়ার, তাই না? অর্থাৎ তোমার নিচের তলায় যদি 2 ইঞ্চি হয়, এটা 1 2 3 4 6, তাহলে উপর মানে একদম রুফে যে এটা ধরো 12 ইঞ্চি ডিফর্ম বা 10 ইঞ্চি ডিফরমেশন হবে। আর আর্থকুয়েকের ক্ষেত্রে কিন্তু তা না, হ্যাঁ। উইন্ড লোডটা দেখো বিল্ডিং এর উপরে একটা থ্রাস্টের মতো আসে, আর আর্থকুয়েক লোডটা ওই যে ট্রেনের মতো বিল্ডিং এর নিচের একটা জড়তা সৃষ্টি করে, গতি জড়তা, হ্যাঁ। এই জন্য এজি মানে একটা এক্সিলারেশন দেয়, যার কারণে বিল্ডিংটা ডিফরমেশনটা তোমার এরকম হচ্ছে যে বিল্ডিংটাকে তার মানে তার ঠেলে নিয়ে যেতে যাচ্ছে তার মানে ফাউন্ডেশন থেকে। তাহলে এর মধ্যে ইনার্শিয়া ফোর্স আসে, আর ইনার্শিয়া ফোর্স আসলে তোমাকে ডিফর্ম করতে হবে, তুমি রেজিস্ট করলে হবে না, বুঝা গেছে? ওই যে দেখো উইন্ডের ক্ষেত্রে বললাম যে তুমি নিজেকে শক্তভাবে দাঁড় করায় রাখবা, আর ভূমিকম্প আসলে তোমাকে বিল্ডিংটাকে হেলতে দিতে হবে ডানে বামে, তত ভালো ডিজাইন হবে। এই দুইটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে। এটাই আসলে আমি যে ডিসকাশন করে ফেলছি, স্ট্রেংথ ভিএস ডাক্টিলিটি, অর্থাৎ ভালো স্ট্রেংথ থাকতে হবে আর ডাক্টিলিটি আর্থের এগেনস্টে ভালো ডাক্টাইল বিহেভ করতে হবে। বিল্ডিং বিহেভিয়ার এটা আমি বলছি, তারপর এখানে ডিটেলটা পড়বো না, হ্যাঁ। বিল্ডিং বিহেভিয়ার, বিল্ডিং যখন লো রাইজ হয় অর্থাৎ ধর 5 তলা 6 তলা, তার উপরে কিন্তু উইন্ড এবং আর্থকুয়েকের প্রভাবটা খুব বেশি না। সেটার জন্য যদি আমরা ডেড এবং লাইভ লোড ধরে ডিজাইন করি তাহলে দেখা যায় যে আর্থকুয়েক লোড স্বাভাবিক। তুমি ছোট বাচ্চারা যখন ট্রেনে থাকে দেখবা যে ওরা কিন্তু ওই আমি যেরকম বললাম, তুমি এরকম শুরু করে তুমি হেলে দুলে যা পড়ে যাচ্ছ, বাচ্চারা কিন্তু পড়ে না, কেন কি বাচ্চাদের হাইট, তাই না? ওর পুরো বডিতে তখন ইনার্শিয়া চলে আসে, গতি জড়তা চলে আসে, বাচ্চারা কিন্তু খুব ফিল করে না। কিন্তু বড় মানুষ বা বুড়া মানুষ, হ্যাঁ, বডি ফ্লেক্সিবল না, হ্যাঁ, বা যাদের মানে হয়ে গেছে, বডি স্টিফ হয়ে গেছে, তাদেরই কিন্তু এই সমস্যাগুলো বেশি। বিল্ডিং এর ক্ষেত্রে তাই, লো রাইজ বিল্ডিং গুলো আর্থকুয়েকের লোডটা খুব বেশি ফিল করে না, সে আর্থকুয়েক লোডের সাথে সে সিনক্রোনাইজ করে, হ্যাঁ, মোশন অফ চলে যাবে, এটা এখানে বলা হচ্ছে। কিন্তু হাই রাইজ বিল্ডিং গুলাতে কিন্তু অবশ্যই আমাদেরকে এটা দ্য রেসপন্স অফ দ্য টল বিল্ডিং ডিউরিং এ স্ট্রং সাইসমিক জল্ট মানে এটাকে ওই যে মানে যেটা আমাদের ভূমিকম্পের সময় যে কেঁপে ওঠে এটাকে জল্ট বলে, ইজ সাবস্টেন্সিয়ালি ডিফারেন্ট দ্যান দ্য লো রাইজ বিল্ডিং, ঠিক আছে? লো রাইজ বিল্ডিং এর থেকে এটা ডিফারেন্ট। The magnitude of inertia force depends on the building mass, ground acceleration, the nature of the foundation, dynamic characteristics of the structure. এবং আরেকটা জিনিস, ছোট একটা রড মাটিতে পোতা আছে, ঠিক আছে? এই রডটাকে কিন্তু তুমি যদি একদিকে টেনে ছেড়ে দাও সে কিন্তু ওইভাবে মানে এরকম দুলতে থাকবে না। কিন্তু ওই রডটা যদি 10 ফিট হয়, সেই একই ফোর্স দিয়ে তুমি ছেড়ে দাও, দেখবা যে রডটা কিন্তু কাঁপতে থাকবে। তাহলে বোঝা গেছে একটা ম্যাটেরিয়ালের বা একটা স্ট্রাকচারের ডাইনামিক প্রপার্টিস কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে ডিপেন্ডিং অন ইটস লেন্থ, তাই না? ফ্রিকোয়েন্সি এবং টাইম পিরিয়ড চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন আমি ওই যে রডের উদাহরণ দিলাম, যদি রডটা মাটির থেকে 5 ফিট হয় বা 3 ফিট হয়, তুমি কিন্তু এটাকে দুলাইতে পারবে না, ঠিক আছে? এর মধ্যে কম্পাঙ্ক হবে না। কিন্তু এটা যদি 10 ফিট হয়, এখন দেখো তুমি এরকম রডটাকে ছেড়ে টেনে দাও, দেখবা যে সে দুলতে থাকবে, কিন্তু অনেকক্ষণ ধরে দুলবে। তাহলে বোঝা গেছে একই জিনিস, একই মেটেরিয়াল, মাটির মধ্যে ধরো একই পরিমাণ পোতা আছে, শুধু এর লেন্থ ডিফারেন্স, তার কারণে এর কিন্তু পুরো স্ট্রাকচারাল বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে, ডাইনামিক প্রপার্টিজ চেঞ্জ হয়ে যাচ্ছে। একটার মধ্যে কোনো ডাইনামিক প্রপার্টিজ নাই বা ভাইব্রেটরি প্রপার্টিজ নাই, আরেকটার মধ্যে কিন্তু ডাইনামিক প্রপার্টিজ ইনডিউসড হয়ে যাচ্ছে, হ্যাঁ। তাহলে বিল্ডিং এর ক্ষেত্রে তাই, বিল্ডিং যখন টল হচ্ছে তার মধ্যে ডাইনামিক প্রপার্টিজ ইনডিউসড হয়ে যায়, হ্যাঁ। এর মধ্যে ফ্রিকোয়েন্সি হোক বা টাইম পিরিয়ড হোক সবকিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের on an finite rigid foundation the inertia force of the building would be F equal to ma, এটা আমি আগেও বলছি, ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন।
ফর এ গিভেন গ্রাউন্ড অ্যাক্সিলারেশন এ। এখন আমাদেরকে বিল্ডিং এর মাস আমরা জানি, আমাদের মেইন কাজ হচ্ছে যেই অ্যাক্সিলারেশনটা বের করা। আচ্ছা, দি অ্যাম্প্লিফাইড রেসপন্স ইজ কল্ড রেজোনেন্স। আচ্ছা, এইগুলা তো বেশি দরকার নাই। আচ্ছা, ড্যাম্পিংটা একটু জানা উচিত। ড্যাম্পিং মানে কি, ওই যে একটা রডের উদাহরণ দিয়ে আমি বললাম, এই রডটাকে তুমি টেনে ছেড়ে দিলা, দেখবে যে রডটা কিন্তু ডানে বামে যাচ্ছে, কিন্তু একসময় কিন্তু আবার স্থির হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এটা ধরো রডটাকে তুমি টেনে ছেড়ে দিলা, এটা ভাইব্রেটরি মোডে যাচ্ছে, কিন্তু এটা দেখবা যে এর অ্যাম্পলিটিউডটা প্রথমে যদি এটা ডানে এবং বামে ধরো সে 6 ইঞ্চি করে দেয়, আস্তে আস্তে এটা 6 ইঞ্চির পরে 5 ইঞ্চি, 4 ইঞ্চি, 3 ইঞ্চি, 2 ইঞ্চি, এরপরে এমন আস্তে আস্তে কাঁপবে তুমি আর বুঝতেই পারবে না, এরপর আস্তে আস্তে রেস্টে চলে যাবে। এই যে রেস্টে কেন যাচ্ছে, রেস্টে এই জন্যই যাচ্ছে, হ্যাঁ, নিউটনের সূত্র অনুযায়ী এটা রেস্টে যাওয়ার কথা না, যদি এর উপরে কোনো এক্সটার্নাল ফোর্স কাজ না করতো। অর্থাৎ রডটাকে যদি তুমি ছেড়ে দিচ্ছ, টেনে ছেড়ে দিচ্ছ, এটা কিন্তু আজীবন কাঁপার কথা। হ্যাঁ, যেহেতু এর মধ্যে, হ্যাঁ, এর মধ্যে সে যখন ডানে যাচ্ছে, তার মধ্যে একটা ডানে যখন যাচ্ছে তার মধ্যে এটা কি বলে, মোশন, হ্যাঁ, কাইনেটিক এনার্জি হচ্ছে। আবার যখন সে রেস্টে যাচ্ছে তখন তার মধ্যে সব থেকে বেশি কাইনেটিক এনার্জি হচ্ছে, আর যখন সে সর্বডানে যাচ্ছে তার মধ্যে তখন স্ট্যাটিক এনার্জিটা হচ্ছে। এই স্ট্যাটিক এনার্জি এবং কাইনেটিক এনার্জিটা এটা রিভার্সেবল। হ্যাঁ, এটা মানে রডটা তোমার ইনফিনিটি টাইম পর্যন্ত এটা কাঁপার কথা, কিন্তু এই ডাইনামিক এবং স্ট্যাটিক এনার্জিটা আসলে ডিকে হয়ে যাচ্ছে। ডিকে কেন হচ্ছে, যেহেতু আমার রডটা কি বাতাসের মধ্যে এটা দুলতিছে, তাহলে বাতাসের একটা ফ্রিকশন আছে, সেটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে যে এর পারিপার্শ্বিক অবস্থা, হ্যাঁ, শুধু বাতাসের ফ্রিকশন না, হ্যাঁ, মাটির সাথে গ্রাউন্ডের মধ্যে একটা ফ্রিকশন আছে। এই কয়েকটা কারণে দেখা যাচ্ছে রডটা আস্তে 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 এটা থেমে যাচ্ছে। বিল্ডিংও তাই। হ্যাঁ, বিল্ডিং এর এটা একটা বিল্ডিং আর্থকোয়েক সময় যে আর্থকোয়েক এসে যে কাঁপাই দিয়ে যাচ্ছে, এটাকে কিন্তু অনেক দিন ধরে কাঁপার কথা, কিন্তু এটা সাথে সাথে থেমে যাচ্ছে। এই যে থেমে যাওয়া, এটাকে আমরা বলতেছি ড্যাম্পিং। বোঝা গেছে? তাহলে একটা জিনিস যে তার ভাইব্রেটরি মোড থেকে জিরো মানে স্ট্যাটিক মোডে চলে আসছে, এটাকে আমরা বলছি ড্যাম্পিং। তাহলে ড্যাম্পিংটা কি, ভিসকাস ড্যাম্পিং বা ক্রিটিক্যাল ড্যাম্পিং। ক্রিটিক্যাল ড্যাম্পিংটা কি, একটা রডে তুমি কম্পন দিলা, একবার কম্পন, একটা কম্পনের ফলে সে থেমে গেল, তার মানে তার মধ্যে তার রেজিস্ট্যান্স ফোর্সটা এত বেশি, একটা কম্পনের পরে সে থেমে যাচ্ছে, সেটাকে আমরা বলছি ক্রিটিক্যাল ড্যাম্পিং। আর ভিসকাস ড্যাম্পিং মানে সে তার মধ্যে এতটুকু বাধা পাচ্ছে যে তার মধ্যে হয়তো 100টা কম্পাঙ্ক, পরে সে থেমে যাচ্ছে। তাহলে তাহলে এটাকে আমরা বলতেছি ড্যাম্পিং রেশিও। ঠিক আছে, এটাকে একটা পার্সেন্টেজ হিসেবে মেজার করা হয়। এটা এত ডিটেল হয়তো যদি না বুঝো, তাহলে এতটুকু বুঝো যে মানে একটা কম্পাঙ্ক তৈরি হইতে, একটা কম্পাঙ্ক বা একটা বস্তুর একটা ভাইব্রেশনের পরে যদি সে স্টপ হয়ে যায়, তাহলে যে পরিমাণ ফোর্স লাগে সেটাকে আমরা বলছি ক্রিটিক্যাল ড্যাম্পিং। আর তার ভিতরের যে ভিসকাস ড্যাম্পিং, অর্থাৎ তার ভিতরে যে ফোর্সটা আছে সেইটা কারণে ন্যাচারালি যেটা থেমে যাচ্ছে, সেটা হচ্ছে তার ভিসকাস ড্যাম্পিং। এই দুইটা রেশিওকে আমরা বলতেছি ড্যাম্পিং রেশিও। আচ্ছা, এরপরে আচ্ছা, একটা বিল্ডিং এর একটা ফ্রেমের মধ্যে কি থাকে, মাস আছে আর তার স্টিফনেস আছে। ঠিক আছে, তাহলে এই টাইম পিরিয়ডটা মেজার করা যায়, এটা ইকুয়েশন থেকে আসে আর কি, ডাইনামিক ইকুয়েশন থেকে। সেটা হয়তো আর এত ডিটেল আমরা এখানে দেখাচ্ছি না। সেটা হচ্ছে 2i পাই রুট ওভার m/k। ঠিক আছে, বিল্ডিং এর মাস আর স্টিফনেস কে রুট ওভার করে 2 পাই দিয়ে মাল্টিপ্লাই করলেই আমরা এটা তার টাইম পিরিয়ডটা অ্যাপ্রক্সিমেটলি পাবো। তাহলে এটা গেল। আচ্ছা, এইখানে কিছু গ্রাফ আছে, এগুলো এত ডিটেল না জানলেও হবে। এটা তো ওয়েবের একটা ধারণা দেওয়া হচ্ছে, আর ইলাস্টিক লোডিং আনলোডিং এর ফলে যে যতটুকু এনার্জি ডিসিপেট হয় সেই ব্যাপারগুলো, এবং আমরা যখন মডেল করি তখন এইভাবে একটা আইডিয়ালাইজড মডেল করতে হয়। এগুলা আমি আর এত ডিটেলে যাচ্ছি না। বিল্ডিং ড্রিফট অ্যান্ড সুয়ে। হ্যাঁ, তাহলে বিল্ডিং, আচ্ছা, তাহলে যে ড্যাম্পিং উপরে বললাম, হ্যাঁ, ড্যাম্পিং এর ফলে যদি ড্যাম্পিং না থাকতো তাহলে কিন্তু একটা ভাইব্রেশন এরকমই হতো, তাই না? তার এই যে পিক এবং এই যে আমাদের ট্রাফ, ঠিক আছে, পিক এবং ট্রাফ, ক্রেস্ট বা ট্রাফ যেটা আমরা বলি অ্যাম্পলিটিউডের, সেটা একই রকম থাকতো। কিন্তু আমার বাধাগ্রস্ত হওয়ার পরে আস্তে 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 কিন্তু এটা কমে যায়। ওই যে বললাম, রডটা তোমার প্রথমে যদি 6 ইঞ্চি এদিক ওদিক দোলে, হ্যাঁ, এই যে 6 ইঞ্চি ডানে এবং 6 ইঞ্চি বামে, মানে আসলে এই যে এই টপ পিক এবং বটম পিক বা যেটাকে আমি ট্রাপ বলি। ঠিক আছে,
তো প্রথমে 6 ইঞ্চি, তারপর 4 ইঞ্চি, তারপর 2 ইঞ্চি এরকম কমে যাচ্ছে। এটাকে ড্যাম্পিং এর কারণে এটা হচ্ছে। তুমি একটা দোলনায় দোল দিচ্ছ, দোলনা বন্ধ করে দাও, সে কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে যাবে না, তাই না? আস্তে আস্তে দেখা যাবে সে যত দূরে যাচ্ছিল আস্তে আস্তে মানে সে দোলনাটা আস্তে আস্তে থেমে যাবে। তার মানে সে প্রথমে যদি সে 5 ফিট দূরে যায়, এরপরে 4.5 ফিট, 3 ফিট, 4 ফিট, 3.5 ফিট, 3 ফিট, এভাবে আস্তে আস্তে সে দেখা যাবে 6 ইঞ্চি, আস্তে আস্তে এরকম। তার মানে কি ওই দোলনাটাতেও কিন্তু বাধা আছে, যেমন ওই দোলনাটা একটা বিয়ারিং এর উপরে ঘুরতেছে, তাই না? বিয়ারিং এর ফ্রিকশন আছে, এয়ার ফ্রিকশন আছে, হ্যাঁ, বা রোপের কিছু স্টিফনেস আছে, যার কারণে অর্থাৎ রোপটা যদি খুব ফ্লেক্সিবল হতো দেখা যেত এটা আরো বেশি থাকতো। হ্যাঁ, তুমি বেয়ারিং গুলাতে অর্থাৎ ওই দোলনার বিয়ারিং গুলাতে যদি ঠিক মতো তেল মোবিল দাও, দেখবা যে কিন্তু তোমার ফোর্স দিতেও এবং মানে সহজে কিন্তু সেটা থেমে যায় না, হ্যাঁ, অনেকক্ষণ ধরে এটা চলে। তার মানে তখন ড্যাম্পিংটা কমে যায়, আর ড্যাম্পিং থাকলে এটা আস্তে আস্তে কমে যাবে, এটাই আমরা বোঝাচ্ছি। আর বিল্ডিং এর ক্ষেত্রে দেখো, বিল্ডিং এর আমরা যখন ওই যে তুমি বলে স্যার মাসটা আমরা কিভাবে নিব, আমরা ধরে নিই যে বিল্ডিং এর মাসটা এরকম একটা রডের মাথার উপরে একটা মাসটা এরকম এক জায়গায় জড়ো করা আছে, ঠিক আছে? একটা কিছু তো আইডালাইজ করতে হয়। এখন যদি এই রডটা তুমি ছেড়ে দাও তাহলে কি এটা দুলতে থাকবে? ঠিক বিল্ডিং কে এইভাবে আইডালাইজ করা হয় যে বিল্ডিং এর প্রতিটা ফ্লোরের মাস একটা পয়েন্টে জড়ো করা আছে। যদি একতলা বিল্ডিং হয় তাহলে সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম, আর যদি কয়েকতলা বিল্ডিং হয় তাহলে মাল্টি ডিগ্রি অফ ফ্রিডম। যদি এখানে 4তলা একটা বিল্ডিং, তাহলে প্রথম ফ্লোরের মাস ফার্স্ট ফ্লোরে আছে, সেকেন্ড ফ্লোরের মাস সেকেন্ড ফ্লোরে আছে, এইভাবে লাম্প করা আছে। এটাকে বলছে লাম্প মাস সিস্টেম, বোঝা গেছে? ওই মাসটা এখানে নিয়ে আসতে হয়, ঠিক আছে? তাহলে একতলা একটা বিল্ডিং এর একটা ফ্রিকোয়েন্সি হবে, কিন্তু 4তলা একটা বিল্ডিং এর কিন্তু 4টা ফ্রিকোয়েন্সি হবে, 4টা মোডে সে ভাইব্রেট করবে। এটাকে আবার বলা হয় মোড অফ ভাইব্রেশন। দেখো এটা ফার্স্ট মোড, ঠিক আছে? সেকেন্ড মোড এইভাবে কাঁপতে পারে, থার্ড মোড এইভাবে সে কাঁপতে পারে, ঠিক আছে? তাহলে আমাদের ফান্ডামেন্টাল মোডটা হচ্ছে ফার্স্ট মোড, তারপর সেকেন্ড মোড, থার্ড মোড, অর্থাৎ যততলা বিল্ডিং, মানে 3তলা একটা ফ্রেম দেখাচ্ছে, অতএব এটা থার্ড মোড হবে। 4তলা বিল্ডিং হয় ফোর্থ মোড হবে। তাহলে আমরা যেটা ডিজাইন করি ফার্স্ট মোডটাই খুব ডমিনেট করে। হ্যাঁ, ফার্স্ট মোডে দেখো প্রত্যেকটা মাস কিন্তু ডিসপ্লেসমেন্ট হচ্ছে, দেখো, হ্যাঁ, প্রথম মাসটা সরে গেছে, দ্বিতীয় স্টোরি, তৃতীয় স্টোরি। আর সেকেন্ড মোডে কিন্তু দেখো থার্ড স্টোরির মাস পার্টিসিপেশন বলে, মাস পার্টিসিপেশনটা কম। হ্যাঁ, হয়তো দেখা যাবে প্রথমটা যদি 100% মাস পার্টিসিপেশন হয়, এটা 90%, তারপর আরো কমতে থাকবে। হ্যাঁ, মাস মানে আমি বলতেছি যে ভরটা সেটার পার্টিসিপেশনটা কমে যায় পরবর্তী মোডগুলাতে। হ্যাঁ, এইগুলা আসলে অনেক ডিটেল আলাপ করা যায়, কিন্তু আমাদের এই সিলেবাসে এত বেশি নাই। তোমাদের জাস্ট জিনিসগুলো আমি টাচ করে যাচ্ছি যে মোড অফ ভাইব্রেশন তোমরা হয়তো শুনে থাকবা যে মাল্টিমোডাল সিস্টেম, এটা হচ্ছে এইভাবে আসছে, ফার্স্ট মোড, সেকেন্ড মোড, থার্ড মোড বা মাল্টি মোড। ফার্স্ট মোডের যে ড্রিফট সেটাই সবসময় আমরা কনসিডারেশন নিয়ে আসি, এবং আমাদের যে আর্থকুয়েক ডিজাইন এটা ফার্স্ট মোডের অর্থাৎ ফান্ডামেন্টাল মোডেই হয়। হ্যাঁ, ফান্ডামেন্টাল মোড বা ন্যাচারাল মোড, যেটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, সেটাতেই আমরা থাকি। তাহলে রূপটাতে যে ড্রিফট হবে সেটা আমরা টোটাল ড্রিফটটাকে আমরা তার হাইট দিয়ে ভাগ করব, তাহলে এটাকে বলতে ড্রিফট রেশিও। এন্ড কোড বলে দিচ্ছে যে ড্রিফট রেশিওটা কত হবে, ঠিক আছে? এটা অনেক সময় 0.5% বলে বা 0.25% বলে, হ্যাঁ, ইট ডিপেন্ডস। তাহলে তো আর হচ্ছে প্রতিটা স্টোরির যে ড্রিফট সেটাকে আমরা বলবো স্টোরি ড্রিফট। তাহলে টোটাল ড্রিফট আর স্টোরি ড্রিফট, এই জিনিসটা তোমরা একটু মনে রাখবে। এইখানে কোডের কথা কিছু বলা আছে, যদি আমরা এই জিনিসগুলো আরো ডিটেল জানতে চাই তাহলে ACI 318 এগুলা সম্বন্ধে আর একটু ডিটেল বলা আছে। আচ্ছা, ম্যাটেরিয়ালের লিমিটেশন, এইখানে আসলে আমাদের ম্যাটেরিয়াল যেটা আমরা কংক্রিট এবং স্টিল, আমরা দেখি যে স্টিলের স্ট্রেংথ অনেক বেশি, তাই না, ইল্ড স্ট্রেংথ, কিন্তু কংক্রিটের স্ট্রেংথটা কম। যখন আমরা দুইটাকে কম্পোজিট স্ট্রাকচার অর্থাৎ আরসিসি যেটা বলতেছি সেটা কম্বাইন একটা আমরা ডিজাইন করি, সেটা পারফরমেন্স বেশ ভালো হয়, এবং এটাকে আমরা আরসিসি বলছি। আচ্ছা, অ্যানালাইসিস প্রসিডিউর। এখন আমরা যে বিল্ডিং অ্যানালাইসিস করব সেইটার 3টা প্রসিডিউর আছে: ইকুইভ্যালেন্ট স্ট্যাটিক অ্যানালাইসিস, ডাইনামিক অ্যানালাইসিস, এক্সপেরিমেন্ট অ্যানালাইসিস, ঠিক আছে? তাহলে আমরা এই সিলেবাসে আমাদের ইকুইভ্যালেন্ট স্ট্যাটিক অ্যানালাইসিস, অর্থাৎ এটা কিন্তু একটা ডাইনামিক লোড, তাই না? এটা ডাইনামিক অ্যানালাইসিসটা বেটার, কিন্তু ডাইনামিক অ্যানালাইসিসটা এত জটিল এবং এখানে কিছু ম্যাথমেটিক্স আছে যেটা বিয়ন্ড দ্য স্কোপ অফ দিস সিলেবাস, এই সিলেবাসের বাইরে। তারপর আমরা জেনে রাখি যে 3 ভাবে অ্যানালাইসিস করে। একটা এক্সপেরিমেন্ট, অর্থাৎ
টোটাল বিল্ডিং এর মডেলটা একটা শেক টেবিল, অর্থাৎ আর্টিফিশিয়াল একটা আর্থকুয়েক সিমুলেট করে সেই টেবিলের উপরে বিল্ডিংটাকে যখন স্কেল ডাউন করে এটা একটা মডেল তৈরি করা হয়, সেই মডেলের উপরে যখন আর্থকুয়েক লোডটা দেওয়া যায় সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট। তো এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল বেসিস, এটা আসলে রিসার্চ পারপাসে ব্যবহার করা হয়। ঠিক আছে, আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সাইসমিক ডিজাইন ক্যাটাগরি এসডিসি। হ্যাঁ, তাহলে এটা কোন জোনে আছে, অর্থাৎ আমাদের আর্থকুয়েকলি স্ট্রং জোনে আছে না হচ্ছে গিয়ে মানে লেস ভার্নাবল জোনে আছে, সেটার উপরে আর কি ধরনের স্ট্রাকচার, সেটার উপরে বেসিস করে আমাদের এই সাইসমিক ডিজাইন ক্যাটাগরিগুলো নির্ধারণ করা হয়। তাহলে সাইসমিক ডিজাইন ক্যাটাগরিগুলা আমাদের বিল্ডিং, দেখো আমরা যেটা বলি বিল্ডিং এর 4 ধরনের অকুপেন্সি ক্যাটাগরি আছে, যেটা হচ্ছে 1 হচ্ছে অর্ডিনারি বিল্ডিং নট বিলংস টু আদার ক্যাটাগরিজ। হ্যাঁ, তারপরে 2 নাম্বার হচ্ছে বিল্ডিং হুজ সাইসমিক রেজিস্ট্যান্স ইজ অফ ইম্পর্টেন্স ইন ভিউ অফ দ্য কনসিকুয়েন্স অ্যাসোসিয়েটেড উইথ কলাপ, দ্যাট ইজ স্কুল অ্যাসেম্বলি হল, ইম্পর্টেন্ট গভর্নমেন্ট বিল্ডিং এত। আর 3 নাম্বার বিল্ডিং হচ্ছে বিল্ডিং হুজ ইন্টিগ্রিটি ডিউরিং দ্য আর্থকুয়েক ইজ অফ ভাইটাল ইম্পর্টেন্স অফ সিভিল প্রোটেকশন, হসপিটাল, ফায়ার সার্ভিস, এইগুলা। তার মানে কি বিল্ডিং এর ইম্পর্টেন্সের উপর। অর্ডিনারি রেসিডেন্সিয়াল বিল্ডিং দেখা যাবে যে এগুলা আর্থকুয়েকে সবই ইম্পর্টেন্ট, তারপরে এগুলার ইম্পর্টেন্স আমরা যদি সার্ভিসের বা ইন টার্মস অফ প্রপার্টি এবং লাইফের কথা চিন্তা করি, একটা স্কুলে অনেক বাচ্চা থাকে, তাই না? এটা যদি হয়তো দিনের বেলা আর্থকুয়েক হয়, এটা যদি কলাপস করে দেখা যাবে যে বাচ্চাদের অনেক ক্ষতি হবে। হ্যাঁ, স্কুলের বাচ্চা হতাহতের সংখ্যা অনেক বেড়ে যাবে। কিন্তু দেখা যায় যে রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলোতে সবসময় কিন্তু মানুষ প্যাকড থাকে না। হ্যাঁ, দিনের বেলা হয়তো রাতে বেশি থাকে মানুষ, দিনের বেলা হয়তো মানুষজন বাইরে স্কুল কলেজে যাচ্ছে, অফিস আদালতে যাচ্ছে, বাজারে যাচ্ছে, সেক্ষেত্রে হ্যাঁ এখানে লস অফ লাইফ কম, তাহলে তার ইম্পর্টেন্স কম। আবার সিভিল প্রোটেকশন মানে কি, আর্থকুয়েক হলো বা ফায়ার স্টেশন, হসপিটাল, এগুলো কিন্তু আরো বেশি সুরক্ষিত হতে হবে, তাই না? কিন্তু ভূমিকম্পের ফলে অনেক জায়গায় অনেক ক্ষত হতে হবে, সেগুলো তো সব হসপিটালে আসবে। আবার বিভিন্ন আগুন লাগবে, সেগুলো ফায়ার স্টেশনের লোকজন যেগুলো নিভাবে। পাওয়ার প্ল্যান্ট মানে যেখানে ধরো অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট আরো বেশি সেন্সিটিভ, তাই না? যেটা পাওয়ার প্ল্যান্টের যদি ক্ষতি হয়ে যায় তাহলে তো এখানে অ্যাটমিক এক্সপ্লোশন হবে, রেডিয়েশন হবে। হ্যাঁ, যদি কমিউনিকেশন বন্ধ হয়ে যায়, টেলিফোন এক্সচেঞ্জ, তাহলে তো খুব সমস্যা। একটা মানুষ হয়তো আর্থকুয়েকের একটা বিল্ডিং এ কলাপস করছে বা একটু ভেঙে গেছে, সে একটা জায়গায় আটকায় আছে, অ্যাটলিস্ট সে যদি কমিউনিকেট করতে পারে যে আমি অমুক তলায় অমুক জায়গায় আছি, হ্যাঁ এখানে আমি বেরোতে পারতেছি না, তাহলে তাকে রেস্কিউ করা যাবে। কিন্তু সে যদি কমিউনিকেশন টাওয়ার গুলো ভেঙে যায়, মোবাইল টাওয়ার বলি বা টেলিফোন টাওয়ার গুলো ভেঙে যায়, সেক্ষেত্রে কিন্তু সে আর কমিউনিকেট করতে পারবে না, তাহলে তার সার্ভাইভাল চান্স কিন্তু কমে যায়। পুলিশ স্টেশন, ঠিক আছে, পুলিশের স্টেশন গুলো সুরক্ষিত রাখতে হবে। পুলিশে এই সময় দেখা যাবে তার অ্যাম্বুলেন্স নিয়ে বা তাদের ফোর্স নিয়ে বিভিন্ন রেস্কিউ কাজ করবে। এখন পুলিশ স্টেশনে যদি কলাপস করে যায়, তাহলে পুলিশের গাড়ি মাড়ি যদি সব আটকে যায়, তাহলে আর পুলিশ বের হবে কিভাবে? হ্যাঁ, হসপিটালের অ্যাম্বুলেন্স গুলো যদি কলাপ মানে হসপিটাল গুলো যদি মেজর কলাপ মানে ক্ষতি হয়, ড্যামেজ হয়, হ্যাঁ দেখা গেল অ্যাম্বুলেন্সের উপরে ইট পাথর পড়ে অ্যাম্বুলেন্স গুলো ভেঙে গেল, বা হসপিটালের মেইন গেটে ঢোকা যাচ্ছে না, বা দেখা গেল লিফট কোডটা ভেঙে গেছে, তাহলে তো হসপিটাল আর ফাংশন করবে না। ঠিকই, এই সবগুলো খুব ইম্পর্টেন্স বেশি বলে এটা 3। আর 4 যে খুব মনুমেন্টাল স্ট্রাকচার, কালচারাল হেরিটেজ, অনেক পুরনো বিল্ডিং আছে কিন্তু এগুলো আমরা চাই যে এগুলোর মানে কালচারাল ভ্যালু অনেক বেশি। যেমন আমাদের যে 60 গম্বুজ মসজিদ, তাই না? তাহলে এটার ইম্পর্টেন্স অনেক বেশি, অথবা এটাকে কিন্তু আমরা চাইবো যে এটা যেহেতু কয়েকশো বছর টিকে আছে, তাজমহল হ্যাঁ কয়েকশো বছর টিকে আছে, এটা আর্থকুয়েকের পরে টিকে থাকে, কেননা এটার কালচারাল ভ্যালু বেশি, অথবা এগুলোর জন্য এটা 4 দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এই 4টা ক্যাটাগরির উপর বেস করে সাইসমিক ডিজাইন ক্যাটাগরি আমরা ঠিক করি এসডিসি। তাহলে এসডিসি গুলোকে এখানে এ বি সি ডি, দেখো এই যে এ বি সি ডি ই এফ, এই 4টা ক্যাটাগরিতে এটা ভাগ করা হয়। হ্যাঁ, তাহলে এগুলো একটু তোমরা ডিটেল পড়বা। এতে হচ্ছে স্ট্রাকচারাল ইন দ্য রিজন হোয়ার অ্যান্টিসিপেট। আচ্ছা, এখন হচ্ছে যে স্ট্রাকচারাল ইম্পর্টেন্স তো আমরা পাইলাম, আর আর্থকুয়েক মানে স্ট্রাকচারটা আবার কোন রিজিয়নে আছে। যদি এ রিজিয়নে হয় তাহলে ওই রিজিয়নে আসলে আর্থকুয়েকের খুব বেশি প্রবাবিলিটি নাই, কেন ওই যে আমরা বললাম যে যেখানে আমাদের টেকটনিক প্লেট বাউন্ডারিজ গুলো আছে সেই সব রিজিয়নে, তাই আমেরিকার কথা চিন্তা করি, হ্যাঁ যেখান দিয়ে ওই প্লেট বাউন্ডারিজ গুলো আছে, তাহলে ওই স্টেট গুলো আর্থকুয়েকের জন্য বেশি ভালনারেবল। আর মিডিল অফ দ্য আমেরিকা কিন্তু জানো যে দেখবা তুমি আমেরিকান কোর্টে ওইসব জায়গায় কিন্তু আর্থকুয়েক একদমই কম, সেটা ওখানে লেস ভালনারেবল, তাহলে ওগুলা এ এবং বি তে ধরা হয়। হ্যাঁ, ইস্ট কোস্ট এবং ওয়েস্ট কোস্টে, ওয়েস্ট কোস্টটা বিশেষ করে মানে ক্যালিফোর্নিয়া এইদিকে কিন্তু আর্থকুয়েকের ভালনারেবিলিটি বেশি, এদিকে ওইদিকে যা ডিজাইন করবে সব সাইসমিক ডিজাইন ক্যাটাগরি সি এবং ডি ধরতে হয়। ঠিক আছে, আর ইআরএফ ওই যে এগুলো নর্মালি আমরা ধরি না, এগুলা খুবই হাইলি স্ট্রাকচার, যে সাইসমিক গ্রুপ ইউজার গ্রুপ 3 যদি হয় মানে ইম্পর্টেন্স ফ্যাক্টর
হয় সেক্ষেত্রে আমরা ই এবং এফ ধরবো। তাহলে আজকে অনেক মানে যদিও ডিসকাশন অনেক বেশি হয়েছে, তোমরা এই জিনিসগুলো মানে নিউ অনেক টার্ম চলে আসছে, এই জন্য আমি আর বেশি আগাচ্ছি না। তোমরা এই জিনিসগুলো একটু নিজেরা পড়ো, পড়ে বোঝার চেষ্টা করো, এবং না বুঝলে আমি নেক্সট ক্লাসে আবার ক্লিয়ার করবো, এই জন্য আজকে আর বেশি যাচ্ছি না। এখানে বোঝার কিন্তু অনেক জিনিস আছে, সেই জিনিসগুলো একটু তোমরা এই সাইসমিক ডিজাইন ক্যাটাগরি পর্যন্ত পড়ে আসো। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা তার পরের থেকে শুরু করব। তাহলে আজকে এতটুকুই থাক, অলরেডি 1টা বেজে গেছে, আজান দিচ্ছে। তো আমার মনে হয় যে আমাদের নেক্সট ক্লাস কি বুধবারে না মঙ্গলবারে, সরি আজকে বুধবারে। তাহলে বুধবারে ক্লাসটা যদি আমি নিই নাকি তোমাদের সাকিব স্যার আমি জানি না, যদি আমার হয় তাহলে আমি ওই ক্লাসে আবার এগুলো আলাপ করবো। তা তোমরা একটু এই জিনিসগুলো দেখে এসো, হ্যাঁ, পড়ে এসো। তাহলে আমি তো ডিসকাস করছি, এগুলো তো নতুন মনে হচ্ছে তোমাদের কাছে, হয়তো অনেক জিনিস ধরতে পারছো না বা কনফিউশন থাকবেই, সেগুলো আমরা নেক্সট ক্লাসে ক্লিয়ার করব। তবে এখানে কিন্তু মেনলি আমরা ডেফিনেশনগুলো নিচ্ছি, ঠিক আছে? এই স্ট্রাকচার, এই সাবজেক্টের স্কোপ অনেক বেশি না, ঠিক আছে? এখন যদি এই সব কিছু ফার্স্ট মোড, সেকেন্ড মোড, থার্ড মোড এগুলো ম্যাথমেটিক্যাল ডেফিনেশনে যায়, এগুলো কেন হচ্ছে, হ্যাঁ, সেই ডেফিনেশনগুলো যায়, তাহলে অনেক বেশি সময় লাগবে, এত সময়ও নাই। হ্যাঁ, অনেক বেশি অ্যানালাইসিসের ব্যাপার আছে, অনেক ডেপথে যেতে হবে, সেই সময় এবং আমাদের নাই বা স্কোপেও নাই। আমরা জাস্ট জিনিসগুলো ভাষা একটু জানছি, যাতে আমাদের পরবর্তী ডিসকাশনগুলো সুবিধা হয়। এবং হায়ার স্টাডিজে গেলেও তোমরা জানো জিনিসগুলো অ্যাটলিস্ট এর নামগুলো শুনছো, যে হোয়াট ইজ মোড শেপ, ঠিক আছে? হ্যাঁ, ফার্স্ট মোড, ফান্ডামেন্টাল মোড, হায়ার মোড, এই জিনিসগুলো, হোয়াট ইজ স্টোরি ড্রিফট, হ্যাঁ, বা টোটাল বিল্ডিং ড্রিফট এবং সুয়ে, হ্যাঁ, ড্যাম্পিং, এই জিনিসগুলো যেন তোমরা অ্যাটলিস্ট বাই ডেফিনেশন জানা থাকে, হ্যাঁ, যাতে হায়ার স্টাডিজে গেলে বা পরবর্তী কোনো বই টই পড়লে যাতে তোমার যেন এই জিনিসটা আমি শুনিই নাই বা জানি না এরকম না হয়, সেই জন্য এটা একটু টাচ করা হচ্ছে। এগুলো বোঝা গেছে? সাইসমিক ডিজাইন ক্যাটাগরি, এসডিসি, এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সাইসমিক ডিজাইন ক্যাটাগরি, এখানে ম্যাক্সিমাম কনসিডার আর্থকুয়েক, এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে একটু আবার ডিসকাস করবো। হ্যাঁ, তাহলে আজকে এতটুকুই থাক, আমি এখানে শেষ করছি। তোমরা এ করো, একটু পড়ে আসো। হ্যাঁ, থ্যাংক ইউ।